Sir. Yeah, Bismillahirrahmanirrahim. Welcome everybody. Sorry, technical disturbance. আজকের আমাদের ডিসকাশনটা হচ্ছে approach to a patient with chest pain. Chest pain, one of the important symptom. আমরা যতগুলো পেশেন্ট ডিল করে থাকি in hospital and outdoor patient and private practice, chest pain one of the important symptom. এবং এই চেস্ট পেইনের পেশেন্ট আমাদের কাছে তিনভাবে আসতে পারে। একটা হচ্ছে যে ডাইরেক্ট পেশেন্ট চেস্ট পেইন কার্ডিয়াক মনে করেই সাধারণত চলে আসে, আর একটা হচ্ছে যে রেফার্ড হয়ে আসতে পারে জুনিয়র ডক্টর থেকে অথবা অন্য কোনো স্পেশালিটি থেকে, আর 3 নাম্বার হচ্ছে যে চেস্ট পেইন নিয়ে সিভিয়ার চেস্ট পেইন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, শক বা অ্যাকুট এলভিএফ এগুলো নিয়ে ডাইরেক্ট হাসপাতালে ভর্তি হয়ে আমরা তখন অ্যাটেন্ড করে থাকি। তো আমাদের এই আমাদের যে সিসিউ, আসলে আমাদের সিসিউটা ওয়ান টাইপ অফ ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। বইপত্রে আমরা যেগুলো দেখি যে ইডি ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, সেই ইমার্জেন্সি ডিপার্টমেন্টের কাজটা মেইনলি আমাদের সিসিউতে অন ডিউটি ডক্টররাই করে থাকেন। এবং এখানে 70 to 80% পেশেন্টই চেস্ট পেইন নিয়ে আসে, বাকি হয়তো 20 to 30% হচ্ছে আদার সিমটম লাইক ডিসনিয়া, পালপিটেশন, সিনকপ এটসেট্রা। তো সেই চেস্ট পেইনে আমরা একটু কথাবার্তা আজকে শেয়ার করব। আসলে এখানে নতুন কথাবার্তা হয়তো খুব একটা থাকবে না, কিন্তু তারপরও যেহেতু সিমটমটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং চেস্ট পেইন নিয়ে একজন কার্ডিওলজিস্টের কাছে আসার পরেও যদি কোনো কারণে মিসডায়াগনোসিস হয় তাহলে পেশেন্ট আর যাবে কোথায়, সেই হিসাবে আমাদের মানে পুঙ্খানুপুঙ্খভাবে এই ব্যাপারে একটা ধারণা থাকতে হবে এবং এটা ম্যানেজমেন্টেরও একটা চিন্তা থাকতে হবে। আমরা কিছু কথাবার্তা এখানে দেখি কি বলা আছে। চেস্ট পেইন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন সিমটমস ইন দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। আমি আগেই বলছি ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বলতে আমাদের এখানে শুধু ইমার্জেন্সি না, আমরা সিসিউতে সেই কাজটা করে থাকি, as well as in primary health care. The cause of chest pain varies according to age, sex, risk factors, type of symptoms, etc. Chest pain is actually one of the most nuanced symptoms. Nuanced বলতে বোঝাচ্ছে যে যেগুলোর পার্থক্য খুবই কম, একটা থেকে আরেকটাকে পার্থক্য করা অনেক সময় খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় in clinical practice, and it is fundamental to be able to differentiate benign from serious etiologies. Therefore, when encountering a patient with chest pain, the primary task is to exclude or verify the following potentially life-threatening causes of chest pain. চেস্ট পেইন অন্য সিমটম থেকে আলাদা এই কারণে যে এখানে চেস্ট পেইনের এমন কিছু ইটিওলজির মধ্যে এমন কিছু ইমার্জেন্সি ইটিওলজি অথবা এমন কিছু ইটিওলজি যেগুলো লাইফ থ্রেটেনিং, সেগুলো যদি আমরা টাইমলি রিকগনাইজ এবং ম্যানেজ করতে না পারি তাহলে হয়তো লাইফ মানে ইয়ে করা যাবে না, সেভ করা যাবে না। অন্যান্য সিমটমে যেটা হয় না, আস্তে ধীরে ইনভেস্টিগেশন করে হলেও করা যায়, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা আমাদেরকে খুব প্রম্পটলি সার্ভিস দিতে হবে। ইটিওলজি গুলোর মধ্যে আছে ইসকেমিক হার্ট ডিজিজ, তার মধ্যে স্টেবল এনজাইনা পেক্টোরিস, আনস্টেবল এনজাইনা অ্যাকুইটামাই, অর্টিক ডিসেকশন, নিউমোথোরাক্স, পালমোনারি এম্বোলিজম এবং রেয়ারলি মিডিয়াস্টিনাইটিস। এগুলো হচ্ছে অ্যাকিউট ইমার্জেন্সি। এছাড়াও in addition to these 5 conditions, there are numerous other causes of chest pain, but the other causes are either subacute or non-acute. It is important that the history taking is systematic and accurate, because the history itself is often sufficient to make a diagnosis or identify a few likely diagnoses. হিস্ট্রি থেকে আমরা হয়তো একটা ডায়াগনোসিসে আসতে পারি অথবা ফিউ 2-3টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আসতে পারে যদি প্রপারলি হিস্ট্রিটা নিতে পারি, এবং সেই হিস্ট্রিটা সিস্টেমেটিক ওয়েতে নিতে হবে। এখানে যতই ইমার্জেন্সি থাক না কেন আমরা টুকটাক হিস্ট্রি একটু নিয়েই নেব যখন ইসিজি টেবিলেই পেশেন্ট থাকে, কিন্তু কথা আছে এখানে যে বাট দিস শুড নট বি দ্য কজ অফ ডিলে টু স্টার্ট ট্রিটমেন্ট।
এখানে আমরা ওই ম্যাকলিওড আর হাচিসনের মতো লম্বা করে ফ্যামিলি হিস্ট্রি, এইটা সেটা, সিবলিং টিবলিং সবকিছু চিন্তা করে যে হিস্ট্রি নেওয়া, অনেক সময় নিয়ে হিস্ট্রি, সেই ধরনের হিস্ট্রি এখানে নিতে পারবো না। সেই হিস্ট্রি গুলো নিলে হবে কি যে আমাদের ওই একটা কথা আছে না, মিনিট মিনস মাসলস, তখন সেটার কন্ট্রাডিক্টরি হয়ে যায়। আমরা কিন্তু তখন আননেসারি ডিলে করবো, ডিলেতে আমরা ক্ষতি করে ফেলবো। এই জন্য প্রম্পট হিস্ট্রি নিতে হবে, এবং এই হিস্ট্রির কারণে যেন ম্যানেজমেন্টে বা ট্রিটমেন্টে কোনো ডিলে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আসেন যে আমরা কার্ডিয়াক কজেস অফ চেস্ট পেইনের মধ্যে যেসব ব্যাপার আছে কার্ডিয়াক, সেগুলো একটু আলাপ করি। এগুলো আমরা সবাই জানি। স্টেবল এনজাইনা, স্টেবল এনজাইনা ক্লিনিক্যাল ডেসক্রিপশনে আমরা এটাই বলবো যে রিট্রোস্টার্নাল চেস্ট প্রেসার, অনেক সময় পেইন থাকে না, একটা প্রেসার, ডিসকমফোর্ট, বার্নিং, হেভিনেস, বিভিন্ন ধরনের পেশেন্ট এক্সপ্রেস করে থাকে। পেইন বললে অনেক সময় পেশেন্ট বলে না আমাদের কোনো পেইন টেইন নাই, তবে একটু কেমন কেমন লাগে। ওই কেমন কেমন লাগা মানে হচ্ছে ডিসকমফোর্ট, এবং এটা রেডিয়েটিং অকেশনালি টু নেক, জো, ইপিগেস্ট্রিয়াম, শোল্ডার্স or লেফট আর্ম, এগুলাতে রেডিয়েট করতে পারে। ডিস্টিংগুইশিং কিছু ফিচার আছে এখানে, প্রিসিপিটেটেড বাই এক্সারসাইজ, কোল্ড ওয়েদার or ইমোশনাল স্ট্রেস, এবং ডিউরেশন ইউজুয়ালি 2 to 10 minutes, less than 2 to 10 minutes, একটা ব্রিফ ডিউরেশনে এই পেনটা থাকে, এবং এটা সাধারণত রেস্টে রিলিভ হয়ে যায়, বা অনেক সময় সাবলিঙ্গুয়াল বা নাইট্রেট ইউজ করলে রিলিভ হয়ে যায়। তো এই এই পয়েন্টগুলো আমাদেরকে তখন একটু হিস্ট্রিতে নিতে হবে। রেস্ট এনজাইনা আর আনস্টেবল এনজাইনাতে ওইটা ওই ইয়ের মতোই, স্টেবল এনজাইনার মতোই, কিন্তু এখানে আরেকটু সিভিয়ার পেইন থাকবে, এবং এটা ইউজুয়ালি লেস দেন 20 মিনিটস ডিউরেশন, লোয়ার টলারেন্স ফর এক্সারশন, এক্সারশন মোটেই ইয়ে করতে পারে না, অনেক সময় একটু একটু 2-1 কদম হাঁটলেই দেখা গেছে যে পেইন চলে আসে, নড়তেই পারে না পেশেন্ট। অ্যাকুট এমআইতে এনজাইনার মতোই পেইনের লোকেশন, রেডিয়েশন সবই, কিন্তু আরো সিভিয়ার এখানে আসে, পেশেন্ট সিভিয়ারলি এবং ওই ইয়ে হয়ে যায়, কি বলে, একটা সেন্স অফ ডেথ, ইম্পেন্ডিং ডেথের মতো মানে ইয়েটা, এটা এক্সপ্রেশনটা থাকে। সাডেন অনসেট ইউজুয়ালি লাস্টিং 30 মিনিটস অর লঙ্গার, এখানে আরেকটু বেশি হবে স্টেবল এনজাইনা এবং আনস্টেবল এনজাইনার চেয়ে। often associated with shortness of breath, weakness, nausea, vomiting, sweating, আমরা যেগুলো জানি অটোনমিক ডিস্টারবেন্সের যেসব সিমটম সেগুলো এখানে চলে আসে। কার্ডিয়াক কজের মধ্যে আরেকটা হচ্ছে পেরিকার্ডাইটিস। এটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, ইউজুয়ালি এখানে শার্প প্লুরাইটিক পেইন হবে, এবং অ্যাগ্রাভেটেড বাই চেঞ্জ ইন পজিশন, হাইলি ভেরিয়েবল ডিউরেশন, মানে ডিউরেশনটা আসলে অতটা ইয়ে করা যায় না, তবে পেশেন্টের পজিশন চেঞ্জে এটা পেইনের চেঞ্জ হয়, ইন্টেন্সিটিটা চেঞ্জ হয়। ইউজুয়ালি পেশেন্ট লাইকস সিটিং ডিকুবিটাস, লাইং ডিকুবিটাস, অথবা লাইং এ দেখা গেছে পেশেন্টের পেইন হয়, পেশেন্ট বসে থাকে, সামনের দিকে ঝুলে বসে থাকে, আমরা অসকালটেশন করলে পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাব পাবো। তো এই কয়টা হচ্ছে মোটামুটি একদম ট্রুলি কার্ডিয়াক পেইন। আর ভাস্কুলার না, এখানে সরি, এখানে আমরা একটু দেখতে পারি যে এই এই পেইন গুলোই, পেইনের এখানে একদম মাইল্ড পেইন, হয়তো সাইন থাকতে পারে, ইসিজি করলে নর্মাল পাওয়া যাবে। তারপরে পেইনের একটু লোকেশন বা তার ইয়েটা, এই এক্সপানশনটা একটু বেশি থাকবে, সেই সাথে সামান্য এসটি চেঞ্জ থাকতে পারে, মাইল্ডলি চাপ থাকতে পারে। আর যদি দেখা যায় যে পেইন অনেক দূর রেডিয়েশন হয়ে গেছে, যেগুলো আগে বললাম যে আর্মস, শোল্ডার্স, জো, ইভেন অ্যাবডোমেন, আপার অ্যাবডোমেন, সেই ক্ষেত্রে মার্কড এসটি ডিপ্রেশন থাকতে পারে। আর যখন এমআই হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এসিজিতে তো এসটি এলিভেশনই পাবো। তো ট্রপোনিন আমরা যেটা বায়োমার্কার করে থাকি সেগুলা ইউজুয়ালি ওই মার্কড এসটি ডিপ্রেশনের সাথে, বা আমরা যেটা নন এসটি এমআই বলি সেটাতে বাড়বে, এসটি এলিভেশন এমআইতে বাড়বে, কিন্তু প্রথম দিকে লো রিস্কে যেগুলো আছে সেগুলোতে ট্রপোনিনটা হয়তো নর্মাল থাকে। তো লো টু ইন্টারমিডিয়েট রিস্কের পেশেন্ট আমরা পরবর্তীতে একটু ইমেজিং ইনভেস্টিগেশনে যেতে পারি, সিটি। আর যেগুলো ইন্টারমিডিয়েট রিস্কে আছে, ট্রপোনিন রেজড এবং চেস্ট পেইন মোর দেন দা
মোর দেন দ্য ল রিস্ক পেশেন্ট, সেই ক্ষেত্রে অবজার্ভ করবো, পেশেন্ট অ্যাডমিশন দেবো, ট্রিটমেন্ট করবো অ্যাকর্ডিংলি। আর হাই রিস্ক হলে অবশ্যই পেশেন্টের প্রথম দাবি হচ্ছে ক্যাথল্যাব, আর তা না হলে আমরা ফিব্রিনোলাইসিসের চিন্তা করবো। ভাস্কুলার কজেসের মধ্যে আছে অ্যাওর্টিক ডিসেকশন। অ্যাওর্টিক ডিসেকশনের পেশেন্টের পেইনটা হচ্ছে এক্সক্রুশিয়েটিং পেইন, রিপিং পেইন অফ সাডেন অনসেট in anterior of chest, often radiating to back. ব্যাকের একটা ডাইমেনশন নিয়ে পেইনটা থাকবে। আর এখানে আরো কিছু ফিচার আমরা দেখবো, সেগুলো হচ্ছে যে মার্কড সিভিয়ারিটি অফ আনরিলেন্টিং পেইন। সাধারণত পেইনের যে ডিউরেশন আসে এবং চলে যায় সেরকম না, পেইন শুরু হওয়ার থেকে পেইন থাকবেই এবং বাড়তেই থাকবে। ইউজুয়ালি অকার্স ইন সেটিং অফ হাইপারটেনশন। পেশেন্ট ইউজুয়ালি হাইপারটেনসিভ থাকে, আন্ডারলাইং কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার থাকতে পারে, যেমন মারফান সিনড্রোম, এই ধরনের কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার পেশেন্ট থাকতে পারে। অ্যানাদার ইম্পর্টেন্ট কজ অফ ভাস্কুলার চেস্ট পেইন হচ্ছে পালমারি এম্বোলিজম। এই পালমারি এম্বোলিজম হচ্ছে সাডেন অনসেট অফ ডিসনিয়া এন্ড পেইন। এখানে পেইনের চেয়েও ডিসনিয়াটা হচ্ছে ডমিনেন্ট থাকবে। ইউজুয়ালি প্লোরাইটিক পেইন উইথ পালমারি ইনফাকশন, ডিসনিয়া, টেকিপনিয়া, টেকিকার্ডিয়া এন্ড সাইন্স অফ রাইট হার্ট ফেলিওর। রাইট হার্ট ফেলিওরের যে সাইন্স, সেগুলো আমরা এখানে পাবো। পালমারি হাইপারটেনশনের পেশেন্ট অনেক সময় পেইন নিয়ে আসতে পারে, ইউজুয়ালি যেগুলো ভালভুলার হার্ট ডিজিজ অথবা কনজেনিটাল হার্ট ডিজিজের পেশেন্টে অনেক সময় পালমারি হাইপারটেনশন থাকে। সেই ক্ষেত্রে সাবস্টার্নাল চেস্ট প্রেসার থাকবে এক্সারবেটেড বাই এক্সারশন, সাধারণত এক্সারশনাল চেস্ট পেইন। এক্ষেত্রেও পেইন অ্যাসোসিয়েটেড উইথ ডিসনিয়া এন্ড সাইন্স অফ পালমারি হাইপারটেনশন। পালমারি হাইপারটেনশনের সাইনগুলো আমরা এখানে পাবো। নেক্সট, পালমারি কজেস অফ চেস্ট পেইন। এটা খুবই আমাদেরকে ডিস্টার্ব করে থাকে, যেগুলো দেখা গেছে যে অনেকটা পেশেন্ট এমআই এর ফিচারের মতো চলে আসে, কিন্তু পরে দেখা গেছে এটা আসলে কার্ডিয়াক না, কার্ডিওভাস্কুলার না। এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে নিউমোনিয়া উইদাউট প্লোরাইটিস। সাধারণত প্লোরাইটিক পেইনের আমরা নেচার জানি যে ইট ক্যাচেস অন হাইট অফ ইন্সপাইরেশন। পেশেন্ট সাধারণত জুড়ে শ্বাস নিতে গেলে তার পেইন ক্যাচ করে, ইউজুয়ালি ব্রিথ ওভার ইনভলভড এরিয়া। এটা সার্টেন এরিয়াতে থাকবে, আইদার অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল, ল্যাটারাল চেস্ট ওয়াল, এইগুলোতে থাকবে অ্যাকর্ডিং টু জোন অফ দ্য লাং। পেইন প্লোরাইটিক এন্ড ল্যাটারাল টু মিডলাইন পেইন ইউজুয়ালি খুব কম এখানে পাওয়া যায়, ল্যাটারালি থাকে, অ্যাসোসিয়েটেড উইথ ডিসনিয়া। আরেকটা কজ হচ্ছে ট্রাকিও ব্রঙ্কাইটিস। এই ক্ষেত্রে পেইনটা ইউজুয়ালি মিড লাইনেই থাকে, ডিসকমফোর্ট। এবং এই ট্রাকিও ব্রঙ্কাইটিসের সাথে মিড লাইন ডিসকমফোর্ট আরেকটা কেস আছে, সেটা হচ্ছে ইসোফেজাইটিস, যেটা আমরা জিআইটিতে বলবো। সেক্ষেত্রেও দেখা গেছে যে মিড লাইন চেস্ট পেইন থাকে, অনেক সময় একেবারেই রিট্রোস্টার্নাল পেইনের মতোই। স্পন্টেনিয়াস নিউমোথোরাক্সের পেশেন্ট আমাদেরকে প্রায় ডিল করতে হয়। সেই ক্ষেত্রে পেইনটা হচ্ছে সাডেন অনসেট এবং ওই ইউনিলেটারাল, আগে ওই নিউমোনিয়ার মতো প্লোরাইটিক পেইনের মতো বললাম, পেইনটা প্লোরাইটিক হবে, সাথে ডিসনিয়া থাকবে। এই ক্ষেত্রে অনেকটা নিউমোনিয়ার মতোই, তবে আমরা যদি একটু ফিজিক্যাল এক্সামিনেশন করি, জাস্ট একটু পারকাশন করলেই কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। এই জন্য সবগুলো এক্সামিনেশনের খুব দ্রুত এক্সামিনেশন করে ফেলতে হবে, এবং সবগুলোরই কিন্তু একটা ইয়ে আছে, ইম্পর্টেন্স আছে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজের মধ্যে আমাদের দেশে তো এটা প্রায়ই পাওয়া যায়, যে ইসোফেজিয়াল রিফ্লাক্স, পেপটিক আলসার ডিজিজ, গলব্লাডার ডিজিজের পেশেন্ট আমরা প্রায় আলট্রাসাউন্ড করে পাঠিয়ে দিই, এবং মাঝে মধ্যে ওই পেনক্রিয়াটাইটিসও পাওয়া যায়। তো ইসোফেজিয়াল রিফ্লাক্সের পেশেন্ট এই ক্ষেত্রে বার্নিং ইন্টারনাল অর ইপিগ্যাস্ট্রিক ডিজিজ, যেটা অনেক সময় ইনফিরিয়র এমআই বা ইনফিরিয়র চলে আসে। তো ইউজুয়ালি এটা 10 to 60 minutes in duration, usually after large meal অথবা পোস্টপ্রান্ডিয়াল রিকাম্বেন্সি। এগুলোতে পেশেন্ট অনেক বেশি খেয়ে তারপরে দেখা গেল সাথে সাথে শুয়ে পড়লো, সেই ক্ষেত্রে কিন্তু রিফ্লাক্স হবে। এটা রিলিভড বাই অ্যান্টি আলসারেন্ট অথবা অ্যান্টাসিড। পেশেন্ট হিস্ট্রিতে এটাই থাকবে, সাধারণত এটা অ্যান্টাসিড অথবা অ্যান্টি আলসারেন্ট নিলে পেইনটা রিলিভ হয়ে যায়, কিন্তু রিকারেন্টলি আসে, সেজন্য হয়তো কার্ডিয়াক প্রবলেম আমাদের আসতে পারে। পেপটিক আলসার ডিজিজ অনেকটা এরকমই, তো প্রলংড ইপিগ্যাস্ট্রিক ও সাবস্টার্নাল বার্নিং থাকে, রিলিভ বাই অ্যান্টাসিড ফুড আর ইসোফেজিয়াল রিফ্লাক্সের মতোই।
গলব্লাডার ডিজিজের পেশেন্ট, ইউজুয়ালি পেশেন্ট গুলো ফিমেল পেশেন্টই আমরা বেশি পাই। প্রলংড ইপিগ্যাস্ট্রিক রাইট আপার পেইন, অনেক সময় ওই পেশেন্ট লেফট সাইডের চেস্ট পেইনের মতো নিয়েও আসে, পরে দেখা যায় যে এটা গলব্লাডার স্টোন। এটা আনপ্রভোকড অর ফলোইং মিল, সাধারণত ওই এক্সারশনাল কোনো হিস্ট্রি থাকে না এবং মিলের সাথে এটা সম্পর্ক থাকে। Pancreatitis এর পেশেন্ট prolonged intense epigastric and substernal pain নিয়ে আসে। Risk factors including alcohol, hypertriglyceridemia and নেক্সট আমরা মোস্ট কমন মাস্কুলোস্কেলেটাল কজেস অফ চেস্ট পেইন, আমরা প্রায় আমাদের হাসপাতালে এমনকি ভর্তি হওয়া রোগীদের মধ্যে অনেকগুলো আমরা পেয়ে থাকি মাস্কুলোস্কেলেটাল চেস্ট পেইন। এই জন্য যখন কার্ডিয়াক পেইনের যে ইয়েগুলো ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয় না আমাদের হিস্ট্রিতে, তখন একটু করে হলেও আমরা এই দিকে একটু নজর দেবো। প্রায় পেশেন্টই এরকম থাকে। কোস্টোকন্ডাইটিস এর পেশেন্ট সাডেন অনসেট অফ ইন্টেন্স ফিটিং পেইন, এটা অনেকটা, তবে এই ক্ষেত্রে কিন্তু টেন্ডারনেস থাকবে। এই ক্ষেত্রে আমরা ওই সাধারণত প্রেসার ওভার এফেক্টেড জয়েন্টে যদি করি তাহলে পেশেন্ট হ্যাভ সোয়েলিং অ্যান্ড ইনফ্লামেশন ওভার কোস্টোকন্ডাল জয়েন্ট অ্যান্ড সিভিয়ার টেন্ডারনেস অনেক সময় থাকে। সার্ভিক্যাল ডিস্ক ডিজিজে থাকে যেগুলো সাডেন অনসেট অফ ফিটিং পেইনের মতো, এবং ওই বিশেষ করে যেগুলো সার্ভিক্যাল স্পন্ডাইলোসিস এর পেশেন্ট, সেক্ষেত্রে চেস্ট পেইন, ব্যাক পেইন, শোল্ডার পেইন এগুলো তার সাথে থাকে। ট্রমা অর স্ট্রেইনে সাধারণত কনস্ট্যান্ট পেশেন্ট থাকে, কনস্ট্যান্ট পেইন থাকে। এই পেইনটা আসলে আনপ্রভোকেবল। এরপরে হচ্ছে ইনফেকশাস ডিজিজের মধ্যে হার্পিস জস্টারের পেশেন্ট চেস্ট পেইন, বিশেষ করে তার ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন অনুসারে পেইনটা থাকবে। যদি এটা হয়ে যায় লেফট সাইডের লেফট ডার্মাটোমে, বিশেষ করে আপার চেস্ট বা মিড চেস্ট বরাবর, আমরা যেটাকে প্রিকোর্ডিয়াম বলি, সেই বরাবর যদি চেস্ট পেইনটা হয় এবং পেইন ইউজুয়ালি যদি প্রি ইরাপটিভ পর্যায়ের পেইন হয়, তখন এটাকে ডিফারেন্সিয়েট করা খুবই কঠিন। সাধারণত ভেসিকুলার রাশ যখন বের হয়ে যায় তখন আমাদের কাছে অবভিয়াস হয়ে যায় যে এটা হার্পিস জস্টার, এবং ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশনে আমরা সামনের দিকে পিছনের দিকে দুই দিকেই ভেসিকুলার রাশ পাবো। কিন্তু প্রি ইরাপশন অফ রাশ মানে ভেসিকুলার রাশের আগে কিন্তু পেশেন্টের বেশ কিছু পেইন থাকে। সেই পেইন অনেক সময় ম্যানেজ করা খুবই কঠিন, এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটু স্কিন টাচ করলে কিন্তু পেশেন্ট টাচ করতে দেবে না। আচ্ছা, ইউজুয়ালি আমরা একটা কার্ডিয়াক পেশেন্টের চেস্ট যদি পালপেশন করি, পালপেশনে তেমন একটা পাই না, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের প্যারেস্থেসিয়াটা চলে আসে, যেটি ওই স্কিনের ওভার দা এফেক্টেড এরিয়াতে টাচ করলেই পেশেন্ট কিন্তু খুব অ্যানোয়িং একটা পেইন চলে আসে। তখন হয়তো বোঝা যাবে যে হার্পিস জস্টার হতে পারে, কিন্তু ভেসিকুলার রাশ না আসা পর্যন্ত কনফার্ম করা একটু কঠিন। নেক্সট আমাদের মনে হয় যে প্যানিক ডিসঅর্ডারের যে পেশেন্ট গুলো, আমাদের এই কার্ডিয়াক কজেস অফ চেস্ট পেইন যেটি ইসকেমিক কজের পরে সবচেয়ে বড় অংশ হচ্ছে এটাই। এই ক্ষেত্রে অনেকটা পেইন মিমিকিং ইসকেমিক চেস্ট পেইন, যেমন চেস্ট টাইটনেস অর একিং অফেন অ্যাকম্পানিড বাই ডিসনিয়া লাস্টিং 30 minutes or more, অনেক সময় 30 to 30 মিনিট কমও হইতে পারে। আনরিলেটেড টু এক্সারশন অর মুভমেন্ট, আসলে এক্সারশন, এখানে এক্সারশনের কথা জিজ্ঞেস করলে পেশেন্ট বলবে হ্যাঁ এক্সারশনেও হয় আবার রেস্টেও হয়, মানে এটাকে এর সাথে আলাদা করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় তখন। তো পেশেন্ট মে হ্যাভ আদার এভিডেন্স অফ ইমোশনাল ডিসঅর্ডার, সেই ইমোশনটা একটু দেখতে হবে, ইমোশনাল ডিসঅর্ডারটাকে। এবং ইউজুয়ালি দিস পেশেন্টস আর মোর ইন female section and usually either early ages or late ages. বাইপোলার আমি বলবো আর কি, মানে কিছুটা আমরা আর্লি এজের পেশেন্টদের পেয়ে থাকি, আবার হচ্ছে অনেকটা হচ্ছে যে একটু লেট এজেও আবার ওই প্যানিক ডিসঅর্ডারের ইয়ে পাওয়া যায়। তো ফিমেল পেশেন্টের মধ্যেই বেশি। সাধারণত মানে ব্যাকগ্রাউন্ডে যেসব কনভেনশনাল রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো অনেক সময় ডেফিসিয়েন্সি থাকে। আবার অনেক সময় হয় কি যে এই একই পেশেন্ট
কনভেনশনাল রিস্ক ফ্যাক্টর আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি ইত্যাদি আছে, এবং সেই ক্ষেত্রে কিছুটা ইমোশনাল ডিসঅর্ডারও আছে, তার সাথে পেইন আছে। সেই পেইন মে বি কার্ডিয়াক এবং মে বি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাংজাইটি ডিসঅর্ডার, মানে দুইটা একসাথেই থাকতে পারে। তো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, মানে এই ক্ষেত্রে অনেক সময় আমরা যদি এনজাইটি দিয়ে ছেড়ে দিই সেটাও যেমন বিপদ, আবার যদি একেবারে আমরা ইসকেমিক পেইন হিসেবে আমরা প্রথম থেকে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টে যাই তাতেও বিপদ আছে। তো আসলে আইডিয়ালি যে চেস্ট পেইনই হোক না কেন, চেস্ট পেইন ইউনিট এবং চেস্ট পেইন প্রোটোকলে পেশেন্টটাকে ডিল করাটা হতে উত্তম, কিন্তু সেটা আমরা অনেক সময় পারি না। পেশেন্টকে মানে অন্তত 12 আওয়ার্স এর অবজারভেশনে রাখবো, সিরিয়াল ইসিজি করবো, তারপর বায়োমার্কার গুলো দেখবো, সেগুলো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, এবং স্পট ডিসিশনে কিন্তু এটাকে আলাদা করে আমার ট্রিটমেন্ট দেওয়া তখন একটা কঠিন হয়ে দাঁড়ায়। যাই হোক, হসপিটালাইজ পেশেন্টের খেলার বেলায় আমাদের সেই সুযোগটা আছে, আমরা পেশেন্টটাকে অবজারভেশনে রাখবো এবং বিল করবো। ইনিশিয়াল অ্যাসেসমেন্টে আমরা কি করতে পারি একটা চেস্ট পেইনের পেশেন্ট এই এতগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস নিয়ে যখন আমাদের কাছে হাজির হয়, সেক্ষেত্রে পেশেন্টস উইথ দ্য ফলোইং চিফ কমপ্লেন্টস শুড হ্যাভ ইমিডিয়েট অ্যাসেসমেন্ট বাই ট্রায়াল নার্সেস অর ফিজিশিয়ান অ্যান্ড শুড বি রেফার্ড ফর ফার্দার ইভ্যালুয়েশন। সেক্ষেত্রে কি কি জিনিস আমরা দেখবো? চেস্ট পেইন, প্রেশার, টাইটনেস অর হেভিনেস, পেইন দ্যাট রেডিয়েট টু নেক, টু জো, শোল্ডার্স, ব্যাক অর ওয়ান অর বোথ আর্মস, যেটা আমরা ওই ইসকেমিক কার্ডিয়াক পেইনের ডেসক্রিপশনে আমরা যেটা বলেছি। ইনডাইজেশন অর হার্টবার্ন, নশিয়া অ্যান্ড অর ভমিটিং অ্যাসোসিয়েটেড উইথ চেস্ট ডিসকমফোর্ট, এই সিমটম গুলো, এই 2 নম্বরে যা বললাম সেগুলো অ্যাসোসিয়েটেড উইথ চেস্ট পেইন থাকতে পারে, যেটা ইজ কার্ডিয়াক কজের মধ্যে। আবার এই একই ধরনের জিনিস আবার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটমের মধ্যেও চলে আসে, মানে পিওরলি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল পেশেন্ট যদি হয় সেক্ষেত্রে এগুলো আসে। তো আমরা সেখানে এই মেইন সিমটমটা চেস্ট পেইন বা চেস্ট ডিসকমফোর্ট, তার সাথে এগুলো, তখন আমরা কার্ডিয়াক চিন্তা করব। পারসিস্টেন্ট শর্টনেস অফ ব্রেথ, সেটাও ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইভ্যালুয়েশন এট ফার্স্ট। উইকনেস, ডিজিনেস, লাইট হেডেডনেস, লস অফ কনসাসনেস, এগুলো নিয়ে অনেক সময় আসে। জাস্ট একটা ফলের হিস্ট্রি নিয়ে পেশেন্ট চলে আসে। আমরা অনেক সময় এরকমও পাই পেশেন্ট যে ফলের হিস্ট্রি নিয়ে চলে আসছে, তারপরে দেখা গেল যে হেড ইঞ্জুরি, তারপরে দেখা গেল সাবডুরাল হেমাটোমা অথবা ইন্ট্রাসেরিব্রাল হিমোরেজ, সাইড বাই সাইড দেখা গেল ইসিজি চেঞ্জ এবং ট্রোপোনিন আই বেশি, তার মানে এটা এমআইও হয়ে গেছে। এখন এখানে বোঝা মুশকিল যে পেশেন্টের এমআই হয়ে পড়ে গিয়ে এত কিছু হইলো না, পেশেন্টের আগে হেড ইঞ্জুরি বা ওই হিমোরেজিক স্ট্রোক হয়ে তারপরে হইলো। তো যাই হোক, এখানে কিন্তু এরকম হইতে পারে যে হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট এখানে, যে পেশেন্টের লস অফ কনসাসনেস আছে কিনা এবং হিস্ট্রি অফ ফল আছে কিনা। সেক্ষেত্রে অনেক সময় উইকনেস, ডিজিনেস, লাইট হেডেডনেস এগুলো থাকবে। তো এগুলো আমরা ইনিশিয়াল অ্যাসেসমেন্টে খুব গুরুত্ব সহকারে এই জিনিসগুলো হিস্ট্রি নেব। পেইন ডেসক্রিপশন দ্যাট আর নট ক্যারেক্টারিস্টিক অফ মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, এইগুলো আমাদের একটু জানতে হবে যে সব পেইনই মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার জন্য না। কিছু কিছু পেইনের নেচার একটু জিজ্ঞেস করলে অথবা একটু লিডিং কোয়েশ্চেন করলে চলে আসে কিন্তু। যেমন প্লোরাইটিক পেইন, প্লোরাইটিক পেইনে হচ্ছে শার্প অর নাইফ লাইক পেইন ব্রট অন বাই রেসপিরেটরি মুভমেন্টস অর কাম। এই ক্ষেত্রে পেশেন্টকে একটু দিতে, মানে সময় দিতে হবে, অথবা ওপেন কোয়েশ্চন, ইয়েস নট, দ্যাট ইজ ডিকোটোমাস কোয়েশ্চন করলে কিন্তু হবে না। একটু তাকে বলতে হবে যে আপনার মানে ব্যথার ধরনটা একটু বলেন কিরকম। যদি বলে যে এই একেবারে ইয়ে দিয়ে নাইফ দিয়ে কেটে ফেলার মতো পেশেন্ট ইয়ে হচ্ছে, অথবা দেখা গেল যে পেশেন্টের যখন শ্বাস নিতে যায়, ইন্সপাইরেশন এট দ্য হাইট অফ ইন্সপাইরেশনে ক্যাচ করে মানে পেইনটা হয়, এক্সপাইরেশন অতটা হয় না, বুঝতে হবে যে এটা প্লোরাইটিক পেইন। Primary or sole location of discomfort in the middle or lower abdominal region, দেখা গেল যে পেইনটা মেইনলি অ্যাবডোমেন, পেশেন্ট এমন ভাবে দেখাবে যে অ্যাবডোমেন চেস্ট মানে মনে হচ্ছে দুইটাই, কিন্তু তখন বলতে হবে যে আপনার পেইনটা নিচের থেকে উপর দিকে উঠে না উপরের পেইনটা নিচের দিকে যাচ্ছে, এজন্য কিছু কোয়েশ্চন করতে হয় অনেক সময়। পেইন দ্যাট মে বি লোকালাইজড এট দ্য টিপ অফ ওয়ান ফিঙ্গার, এটাকে আমরা লোকালাইজিং সাইন বলি, পার্টিকুলারলি ওভার দ্য লেফট ভেন্ট্রিকুলার অ্যাপেক্স। এটা পেশেন্ট অনেক সময় প্রায় দেখে, এবং এই নেচারের পেইন যেগুলো লোকালাইজিং সাইন যেটাতে আছে, সেটা ইউজুয়ালি ওই প্যানিক ডিসঅর্ডার বা এনজাইটি ডিসঅর্ডারের পেশেন্টের আমরা বেশি দেখতে পাই। একটা আঙ্গুলের টিপ দিয়ে সাধারণত আমরা কার্ডিয়াক হার্টের যে নার্ভ সাপ্লাই
সেটা যদি আমরা চিন্তা করি তাহলে ওই একটা পয়েন্টের পেইন খুব কমই হয়ে থাকে। ইউজুয়ালি পেইন একটা ব্লান্ট এরিয়াতে চেস্টের মধ্যে থাকবে এবং অনেক সময় যেগুলোর ডিস্ট্রিবিউশন অনুসারে ওই রেডিয়েশন যেগুলো বললাম এরিয়া সেগুলোতে হতে পারে। সেই জন্য এটা লোকালাইজিং সাইনটা এগেনস্ট দ্য মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হতে যাচ্ছে। পেইন রিপ্রোডিউসড উইথ মুভমেন্ট অর পালপেশন অফ দ্য চেস্ট ওয়াল অর আর্মস। আমরা শোল্ডার জয়েন্টের একটু মুভমেন্ট করায় দেখতে পারি, সামনে পিছনে অথবা রোটেশন করে দেখা যাবে পেইন যদি রিপ্রোডিউসড হয় অথবা এগ্রাভেটেড হয় সেই ক্ষেত্রে একটা মাস্কুলোস্কেলেটাল পেইনের সম্ভাবনা সেই ক্ষেত্রে বেশি। আরেকটা হচ্ছে যে কনস্ট্যান্ট পেইন দ্যাট পারসিস্ট ফর মেনি আওয়ার্স। হ্যাঁ, মাস্কুলোস্কেলেটাল পেইন এরকম হতে পারে, মেনি আওয়ার্স পারসিস্টেন্ট থাকতে পারে। আর সাধারণত এই কনস্ট্যান্ট পেইন যেমন কোস্টোকন্ডাইটিস এগুলোতেও মানে কনস্ট্যান্ট পেইন থাকে। আরেকটা হচ্ছে যে ভেরি ব্রিফ এপিসোডস অফ পেইন দ্যাট লাস্ট এ ফিউ সেকেন্ডস অর লেস। এটাও ইউজুয়ালি অ্যাংজাইটি পেশেন্টেরই থাকে, জাস্ট বলবে যে আমার পেইন জাস্ট একটা ঠোকা মারে আবার পেইন চলে যায়, মানে এরকম। পেইন দ্যাট রেডিয়েটস ইনটু দ্য লোয়ার এক্সট্রিমিটিস। লোয়ার এক্সট্রিমিটিতে পেইন সাধারণত অনেক সময় অনেক মেল পেশেন্ট বলে থাকে যে আমার পেইন কোন জায়গায়, যে পেইন এই তো বুকে আছে, তারপরে পায়ের দিকে চলে যায়, মাথার দিকে চলে যায়। তো লোয়ার এক্সট্রিমিটিতে সাধারণত রেডিয়েশন এটা কোনো কার্ডিয়াক পেইন হতে পারে না। এই পয়েন্টগুলো হচ্ছে যে মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার ডিসক্রিপারে যাচ্ছে। সাধারণত এই ধরনের পেইনের ডেসক্রিপশনে আমরা কার্ডিয়াক পেইনের চিন্তাটা অতটা করব না আরো ইভ্যালুয়েশন ছাড়া। এখানে কিছু লাইকলিহুড এটা বইয়ে আছে দেওয়া হচ্ছে যে সাধারণত হাই লাইকলিহুডের পেশেন্ট যেগুলো, বিশেষ করে অ্যাকুট করোনারি সিনড্রোমের পেশেন্ট গুলো, আমরা এখানে হিস্ট্রিতে পাবো যে চেস্ট or left arm pain or discomfort as chief symptom reproducing prior documented angina। সাধারণত আগের angina, এই জন্য একটু হিস্ট্রি নিতে হবে যে আপনার আগে এই এই ঘটনার আগে আপনার এক্সারশনাল পেইন বা একটু হাঁটা চলাতে পরিশ্রমে বুকে ব্যথা আসতো কিনা, সেই ধরনের একটা হিস্ট্রি নেওয়া উচিত শর্ট হিস্ট্রির মধ্যে। নোন হিস্ট্রি অফ করোনারি আর্টারি ডিজিজ, অনেক সময় পেশেন্টরা বলবে আগে থেকে আমার হার্টের সমস্যা আছে, ওষুধপত্র খাইছিলাম কমে গেছে, এখন আবার ব্যথা চলে আসছে। মায়োকার্ডিয়াল ইনফাকশনের হিস্ট্রি পাই দেখে আমরা দেখি যে আগে ভর্তি ছিল, আগে এমআই ছিল, এখন আবার পেইন নিয়ে আসছে। এই হিস্ট্রিটা ইম্পর্টেন্ট এবং এটার যে কোনো একটা তাহলে কিন্তু আমরা এটাকে হাই লাইকলিহুডে নিতে হবে। এক্সামিনেশনে পেশেন্টের সাধারণত ট্রানজিয়েন্ট মাইট্রাল রিগার্জিটেশন, হাইপোটেনশন, ডায়াফোরেসিস, পালমোনারি এডিমা, রেলস, এগুলো যে ওই এলভি ফেলিয়ারের যে ফিচারগুলো সেগুলো থাকতে পারে। এবং সাধারণত অ্যাকুইট কোনো সার্জিক্যাল ইমার্জেন্সি হলে ওই অ্যাকুইট হেমাটোমা হতে পারে। ইসিজিতে কিভাবে নিউ আর প্রিজমেবলি নিউ ট্রানজিয়েন্ট এসটি সেগমেন্ট ডেভিয়েশন সাধারণত মোর দেন 0.5 মিলিভোল্টের বেশি, এবং টি ওয়েভ ইনভার্সন হতে পারে সাধারণত মোর দেন 2 or 3, তার সাথে সিমটম থাকতে পারে। কার্ডিয়াক বায়োমার্কারসে দেখা যাবে যে ট্রোপোনিন, আইজিকেএমবি এগুলো রেজড। আর অন্যদিকে লো লাইকলিহুডের মধ্যে যেগুলো আছে, যে আগে যেগুলো বললাম সেগুলো তো নাই। সাধারণত ওই যে পেইন দ্যাট ইজ নট ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইসকেমিক পেইন, সেই পেইন গুলো এখানে থাকবে। আর পেশেন্টের কিছু ওই পেইন ইউজ যেগুলো সাবস্টেন্স ইউজের পেশেন্ট সেগুলো থাকতে পারে। এবং সাধারণত এই লো লাইকলিহুডের পেইন গুলো হচ্ছে যে রিপ্রোডিউসড বাই পালপেশন। পালপেশনে কিন্তু পেইন বাড়বে বা পেইনকে প্রভোগ করা যাবে। ইসিজি ইউজুয়ালি নরমাল থাকবে, বায়োমার্কারস রেজড হবে না। এর মধ্যে ইন্টারমিডিয়েট গ্রুপের কিছু পেশেন্ট আছে যেগুলো সাধারণত একটু এজড পেশেন্ট, মোর দেন 70 ইয়ার্স। সেই ক্ষেত্রে পেইনের ইন্টেন্সিটি বা পেইনটা সাধারণত এক্সপ্রেস করতে পারে না, সেই জন্য আমাদের সমস্যা হয়। এবং ডায়াবেটিক পেশেন্ট গুলো এই গ্রুপের মধ্যে, ডায়াবেটিক পেশেন্টের ওই পেইন থ্রেশহোল্ডটা সাধারণত বেশি থাকার কারণে পারে না। কিন্তু আমরা এই ক্ষেত্রে ওই কিছুটা ইসিজি চেঞ্জ পাইতে পারি সাধারণত। এই ইন্টারমিডিয়েট গ্রুপটা আমাদের জন্য একটু মানে সমস্যা। এখানে হাই লাইকলিহুডের ফিচারও নাই, আবার লো লাইকলিহুডের ফিচারও নাই, কিন্তু কিছুটা ফিচার হাই লাইকলিহুডের, কিছুটা আবার লো লাইকলিহুডের মিক্স থাকতে পারে। সেক্ষেত্রে একটু অবজারভেশন লাগবে। এখানে যদি আমরা একটা রিস্ক স্ট্রাটিফিকেশনের দিকে যাই, যে একটা পেশেন্টের সাসপেক্টেড মায়োকার্ডিয়াল ইনফাকশন অন ইলেকট্রোকার্ডিওগ্রাম, দ্যাট ইজ ইসিজিতে আমরা যদি মার্কড এসটি
ডিপ্রেশন অথবা এসটি এলিভেশন এমআই এই ধরনের পাই, সেই ক্ষেত্রে যদি এরকম থাকে তাহলে তো এটা হাই রিস্কের মধ্যেই। এখন হাই রিস্ক বলতে এখানে বোঝাচ্ছে যে উইদিন 72 আওয়ার্স মেজর কার্ডিওভাস্কুলার ইভেন্ট, এবং এটার সম্ভাবনা মোর দেন 60%, এটা হাই রিস্ক পেশেন্ট। আর যদি দেখা গেছে যে ওই ইসিজিতে কোনো মার্কড এসটি ডিপ্রেশন ও এলিভেশন নাই, অল্প এসটি ডিপ্রেশন ও টি ইনভার্সন অথবা কোয়াইট নর্মাল ইসিজি, সেই ক্ষেত্রে আমরা ইয়ে করতে পারি। একটা হচ্ছে যে পেশেন্টের রিস্ক ফ্যাক্টর স্টাডি করব। রিস্ক ফ্যাক্টর যদি 2 or more রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে এই ক্ষেত্রে চেস্ট পেইনের এই পেশেন্টটা হাই রিস্কের মধ্যে। যদি ওয়ান or more রিস্ক ফ্যাক্টর অথবা নো রিস্ক ফ্যাক্টর, ওয়ান অর নো রিস্ক ফ্যাক্টর, সেই ক্ষেত্রে আমরা এটাকে ইন্টারমিডিয়েট রিস্কের মধ্যে রাখবো। আর ইসিজিতে যদি সাসপেক্টেড ইসকেমিয়া না থাকে, মানে কোয়াইট নর্মাল ইসিজি, সেই ক্ষেত্রে ওই নো রিস্ক ফ্যাক্টর তাহলে ভেরি লো রিস্ক, ওয়ান রিস্ক ফ্যাক্টর হলে লো রিস্ক অ্যাপ্রক্সিমেটলি 4%, আর 2 or more রিস্ক ফ্যাক্টর হলে এটাকে আমরা ইন্টারমিডিয়েট রিস্কের মধ্যে রাখবো, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 8%। আরেকটা প্রোটোকল এখানে আছে যেটা হচ্ছে যে সিমটমস সাজেস্টিভ অফ এসিএস যদি হয়, আমরা যদি ডেফিনিট এসিএস মনে করি, দ্যাট ইজ সিমটমটাই এমন যে এখানে সিমটমের সাথে ইসিজি সব মিলে ডেফিনিট এসিএস, যেমন এসটি এলিভেশন যদি পেয়ে যাই সেক্ষেত্রে তো আমরা এসটিএস চিন্তা করব, অথবা যদি সাথে আমাদের বায়োমার্কার যদি নিতে পারি তাড়াতাড়ি। তো ডেফিনিট এসটিএস হলে এসটি এলিভেশন যদি দেখে তাহলে ইভ্যালুয়েট ফর রিপারফিউশন থেরাপি অ্যাজ পার গাইডলাইন। আর যদি নন এসটি এলিভেশন হয় তাহলে এসটি অ্যান্ড টি ওয়েভ চেঞ্জ যদি থাকে, অনগোয়িং পেইন থাকে, পজিটিভ কার্ডিয়াক মার্কার্স, হেমোডাইনামিক্যালি পেশেন্ট অ্যাবনর্মাল থাকে, অর্থাৎ হেমোডাইনামিক্যালি ডিকম্পেনসেটেড থাকে, তাহলে আমরা ওই পেশেন্ট হসপিটালে অ্যাডমিশন এবং ম্যানেজ বাই অ্যাকিউট ইসকেমিক পাথওয়ে। আর যদি পেশেন্টের এসটি এলিভেশন না থাকে সেই ক্ষেত্রে আমরা ওই পসিবল এসসিএস যেটা সেটার মতোই আগাবো। সেটা হচ্ছে যে নন ডায়াগনস্টিক ইসিজি আমাদেরকে তেমন একটা ভালো ক্লু দিচ্ছে না, এবং কার্ডিয়াক মার্কার্স গুলো ইনিশিয়ালি নর্মাল, দ্যাট ইজ ফার্স্ট স্যাম্পল হয়তো নর্মাল। সেই ক্ষেত্রে পেশেন্টকে আমরা 4 to 8 hours এর অবজারভেশনে রাখবো এবং সিরিয়াল ইসিজি এবং সিরিয়াল কার্ডিয়াক মার্কার করবো। সেগুলো করে যদি দেখা যায় ডায়াগনোসিস অফ এসিএস আসে তাহলে ওই হসপিটাল অ্যাডমিশন। দ্যাট ইজ এই কাজগুলো হচ্ছে একটা চেস্ট পেইন ইউনিটের কাজ, এখানে প্রায়র টু অ্যাডমিশন এই কাজগুলো করতে হবে। তো আনলাইকলি আনফর্চুনেটলি আমাদের সেই সুযোগটা নাই, আমরা এই সবগুলোই শিশুতে ভর্তি করে তারপরে করি, পরের দিন হয়তো ছুটি দিই। এবং যদি দেখা যায় যে পেশেন্টের কোনো রিকারেন্ট পেইন না আসে এবং তার ফলো আপ স্টাডিগুলো ভালো, সেই ক্ষেত্রে আমরা স্ট্রেস স্টাডি করতে পারি। স্ট্রেস স্টাডি করে LV function, if ischemia is present, test may be performed either prior to discharge or as outpatient. করে যদি পজিটিভ হয় ডায়াগনোসিস অফ এসসিএস কনফার্ম করে আমরা এসসিএস এর লাইনে আগাবো। আর যদি দেখা যায় নেগেটিভ তাহলে পটেনশিয়াল ডায়াগনোসিস ইউজুয়ালি নন ইসকেমিক ডিসকমফর্ট, হ্যাঁ, সেক্ষেত্রে লো রিস্ক পেশেন্ট এবং অ্যারেঞ্জমেন্ট ফর আউট পেশেন্ট ফলো আপ অন্যভাবে আমরা ডিল করবো। এটা আমরা সবাই জানি যে কানাডিয়ান কার্ডিওভাস্কুলার সোসাইটি ফাংশনাল ক্লাসিফিকেশন অফ স্টেবল এনজাইনা, এটা জানা আছে। তারপরেও এই জিনিসগুলোই পেশেন্টের হিস্ট্রি থেকে আমাদেরকে নিয়ে তার গ্রেডটা চিন্তা করতে হবে, কোন গ্রেডে তার পেনটা আছে। গ্রেড 1 সাধারণত অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে পেইন থাকবে, সাচ এস ওয়াকিং অর ক্লাইম্বিং স্টেয়ার্স। না, অর্ডিনারিতে থাকবে না, কিন্তু স্ট্রেনুয়াস অর র্যাপিড অথবা প্রলংড এক্সারশনে তার পেইন আসবে। অর্ডিনারি যেসব অ্যাক্টিভিটি আছে সেগুলোতে কোনো সমস্যা হবে না, ওয়াকিং, ক্লাইম্বিং স্টেয়ার্স, এগুলো ডাজ নট কজ এনজাইনা। গ্রেড 2 তে দেখা গেছে স্লাইট লিমিটেশন অফ অর্ডিনারি অ্যাক্টিভিটি, ওয়াকিং অর ক্লাইম্বিং স্টেয়ার্স র্যাপিডলি, ওয়াকিং আপহিল, ওয়াকিং অর স্টেয়ার ক্লাইম্বিং আফটার মিল। এটা ইম্পর্টেন্ট, কিন্তু অনেক সময় পেশেন্ট বলে দেখা যায় খাওয়ার পরে একটু হাঁটতে গেলে পেইন আসে। ইন কোল্ড, সাধারণত মর্নিং এ ঘুম থেকে ওঠার পরেই হয়। ইন উইন্ড অর হোয়েন আন্ডার ইমোশনাল স্ট্রেস, ইমোশনাল স্ট্রেসের সময় পেইন চলে আসে। আমরা সাধারণত ইমোশন হিসাবে এনজাইটি মনে করে ছেড়ে দিতে পারি, কিন্তু এটা মিসিং হবে ডায়াগনোসিস। অর অনলি ডিউরিং দ্য ফিউ আওয়ার্স আফটার এ ওয়াকিং, এই ধরনের পেশেন্ট প্রায় পাওয়া যায় যে
ঘুম থেকে ওঠার পরে প্রথম দিকে পেইনটা থাকে, পরবর্তীতে আস্তে আস্তে দেখা গেছে পেইন আর নাই। এই পেশেন্ট গুলো হচ্ছে গ্রেড 2 তে। গ্রেড 3 এর পেশেন্টের মার্কড লিমিটেশন অফ অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওয়াকিং 1 or 2 blocks on the level and climbing less than 1 feet in normal conditions। খুব একটা বেশি চলাচল করতে পারে না। আর যেসব পেশেন্টের দেখা যাবে যে ডিসকমফোর্ট অথবা পেইন একেবারে রেস্টের মধ্যেই আছে, সেগুলো সাধারণত গ্রেড 4 এ। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে অনেক সময় পেশেন্ট পিসিআই করার পরেও পেইন নিয়ে আমাদের কাছে আসতে পারে, এবং সেই পেশেন্ট গুলোকে ডিল করা আমাদের বিশেষ করে এগুলা রেফার হয়ে অন্য স্পেশালিটি থেকে আসে সাধারণত কার্ডিওলজিস্টের কাছে। সেই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে এখানে কি কি কারণে পেইন হয়, কজ গুলো একটু দেখি আমরা। চেস্ট পেইন আফটার পিসিআই, এখানে কয়েকটা কজ আছে, স্ট্রাকচারাল কিছু কজ আছে এবং ফাংশনাল। স্ট্রাকচারাল কজের মধ্যে স্ট্রেস পেইন একটা আছে, স্ট্রেস পেইন এটা খুব আর্লি, মানে পিসিএ এর ঠিক পরপরই হতে পারে, এবং ডিউ টু স্টেন্টিং এর কারণে। এখন স্টেন্টিং, একটা স্ট্যান্ড বসানোর পরে এটাকে যতই হোক না, এটা তো একটা ফরেন পার্টিকলস এর একটা সেন্সেশন কিন্তু থাকবেই। এবং এই ক্ষেত্রে যখন স্ট্রেস হয়, ওই ইরিটেশন অফ দ্য নার্ভ ইন অ্যাডভেন্টিসিয়া, ভাস্কুলার অ্যাডভেন্টিসিয়াতে নার্ভগুলো থাকে, সেগুলো স্ট্রেস হয়, ওই স্ট্রেসের কারণে একটা পেইন হয়, সেটা স্ট্রেস পেইন। এখানে পেশেন্টকে রিঅ্যাসুরেন্সটাই মেইনলি, আদারওয়াইজ এখানে আলাদা কোনো ট্রিটমেন্ট লাগবে না। তারপরে হচ্ছে ইনস্ট্যান্ট রিস্টেনোসিস, এটা উইদিন 6 months আফটার পিসিআই হয়ে থাকে। ইনস্ট্যান্ট থ্রম্বোসিস হতে পারে, এটা সাধারণত অ্যাকিউট, সাব অ্যাকিউট, লেট অর ভেরি লেট। অ্যাকিউট সাধারণত উইদিন 24 hours, সাব অ্যাকিউট উইদিন 30 hours and 30 days, late very late after 12 months হলে very late, within 12 months হলে late। এই ধরনের বিভিন্ন পর্যায়ে আসতে পারে ইনস্ট্যান্ট থ্রম্বোসিস নিয়ে। ইনকমপ্লিট রিভাস্কুলারাইজেশন হতে পারে, এটা হচ্ছে আপনার টেকনিক্যাল ডিফিসিয়েন্সি থাকে। প্রগ্রেশন অফ করোনারি এথেরোস্ক্লেরোসিস, দেখা গেল যে পেইন নিয়ে আসছে, তার ওই আলটিমেটলি করোনারি এথেরোস্ক্লেরোসিস তো একটা কন্টিনিউয়াস প্রসেস, ইনফ্লামেটরি প্রসেস। সেই প্রসেসটা হোল্ড করতে না পারলে অ্যানাদার নিয়ে আসতে পারে, অ্যানাদার স্টেনোসিস নিয়ে আসতে পারে। হয়তো আগেরটা তার পেটেন্ট আছে, নতুন করে নিয়ে আসতে পারে। এটা হচ্ছে একটা পেশেন্টের মিসকনসেপশন আছে অনেক সময়, যে পিসিআই করার পরে পেশেন্ট দেখা গেল যে ওই অ্যান্টিপ্লেটলেটস, তারপরে স্টেটিন থেরাপি, যেগুলো আমরা তার করোনারি এথেরোস্ক্লেরোটিক প্রসেসকে হোল্ড করার জন্য দিয়ে থাকি, সেগুলো অনেক সময় বন্ধ করে দেয়। এত টাকা দিয়ে মানে রিং লাগালাম, আবার এত টাকার ওষুধ খাবো না। এই ধরনের পেশেন্ট গুলো কিন্তু আবার নতুন প্রফেশন নিয়ে আসতে পারে। ফাংশনাল কিছু কজ আছে, সেটার মধ্যে মাইক্রোভাস্কুলার ডিসফাংশন এবং ইপিকার্ডিয়াল করোনারি স্পাজম, এগুলো আমরা জানি। এই ধরনের পেশেন্ট আসে, দেখা গেল যে এই এনজিওগ্রাম করে দেখা গেল এনজিওগ্রাম রিপোর্ট নর্মাল। তো ফার্স্ট অফ অল, কেয়ারফুল রুল আউট অফ সেভারেল নন কার্ডিয়াক কজেস অফ চেস্ট পেইন, এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলোকে রুল আউট করতে হবে, বিশেষ করে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, লাং কজেস, অস্টিও আর্টিকুলার, আর্টিস জোস্টার, এনজাইটি যেগুলো বললাম, এগুলো কমনলি আমরা পেয়ে থাকি, এগুলোকে আগে রুল আউট করতে হবে। is necessary to get a correct diagnosis of recurrent angina. Cardiac causes of recurrent angina are either linked to structural causes, যেটা বললাম, or functional causes, or a combination of both, দুটোই থাকতে পারে। তো পোস্ট পিসিআই পেশেন্টকে আমরা চেস্ট পেইন নিয়ে আসলে এইভাবে ডিল করবো। নন কার্ডিয়াক কজ ইজিলি পাওয়া যায়, পিউডি এনইউডি পেশেন্ট মানে প্রায়ই থাকে। পেশেন্ট আসলে মানে যেহেতু আগের একটা এক্সপিরিয়েন্স থাকে তার কার্ডিয়াক কজেস পেইন এবং হসপিটালাইজেশন, তারপর পিসিআই, এর জন্য অল্পতে কিন্তু ভয় পেয়ে যায়। দেখা গেল যে সিম্পলি হয়তো একটু অ্যান্টাসিড বা অ্যান্টি আলসারেন্ট নিলেই পেনটা তাহার কথা না, সেক্ষেত্রে মানে চলে আসে যে না জানি আবার নতুন কিছু হয়ে গেল কিনা হার্টে। এখানে আমরা একটু ডায়াগনস্টিক ফ্লো চার্ট ইউজ করব, মানে এই পিসিআই পেশেন্টের চেস্ট পেনের জন্য। সেক্ষেত্রে আমরা যদি রিকারেন্ট চেস্ট পেইনের পেশেন্টটাকে ক্লিনিক্যাল প্রবাবিলিটি দিয়ে স্টাডি করি, এবং প্রবাবিলিটিটা যদি দেখা গেছে হাই থাকে, যেগুলো আমরা ওই যে বললাম যে হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং বায়োমার্কার সহ এগুলো ইসিটিসি যেগুলো স্টাডি করে, যদি দেখা গেছে যে প্রবাবিলিটিটা হাই, সেই ক্ষেত্রে রিকারেন্ট এনজাইনা হিসাবেই চিন্তা করব, এবং ডাইরেক্ট আমরা করোনারি এনজিওগ্রাফিতে চলে যাব। সিভিয়ার স্টেনোসিস যদি হয়, সেই ক্ষেত্রে রিপিট পিসিআই লাগবেই। আর
সিভিয়ার স্টেনোসিস যদি না হয়, দ্যাট ইজ মোর দ্যান 70%, আমরা ওই ফাংশনাল অ্যাসেসমেন্টটা করবো, এফএফআর, সিএফআর এগুলো করে। এফএফআর যদি দেখা যায় লেস দেন 0.75, সেই ক্ষেত্রে রিপিট পিসিআই, আর এফএফআর যদি মোর দেন 0.75 হয়, সেই ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট প্রযোজ্য। আর যদি পেশেন্ট ইন্টারমিডিয়েট গ্রুপের হয় ক্লিনিক্যাল প্রবাবিলিটির দিক দিয়ে, সেই ক্ষেত্রে প্রথমে স্ট্রেস টেস্টে যাব। এটা হতে পারে এক্সারসাইজ ইসিজি, মায়োকার্ডিয়াল সিনটিগ্রাফি, স্ট্রেস ইকো অথবা স্ট্রেস পারফিউশন, কার্ডিয়াক এমআরআই, সেগুলো এগুলো করে যদি পজিটিভ রেসপন্স পাই এই সমস্ত টেস্টে, সেই পজিটিভ রেসপন্স যদি পাওয়া যায় তাহলে ওই করোনারি এন্জিওগ্রাফিতে যাব এবং সেভাবে আগাবো। আর যদি পজিটিভ রেসপন্স না হয়, মানে এগুলো নর্মাল হয়, সেক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট। এটা হচ্ছে মোটামুটি একটা সরল ফ্লো চার্ট আমরা পোস্ট পিসিআই পেশেন্টকে ডিল করার জন্য। এখন আসেন যে কজেস অফ চেস্ট পেইন ফলোইং রিসেন্ট সিএবিজি। সিএবিজিতে পেশেন্ট অনেক সময় আমাদের কাছে চেস্ট পেইন নিয়ে চলে আসে। এখানে মোস্ট কমন কজ হচ্ছে মাস্কুলোস্কেলেটাল কজ, তারপরে হচ্ছে মায়োকার্ডিয়াল ইসকিমিয়া থাকতেই পারে, গ্রাফট স্টেনোসিস, ওক্লুশন, নট আনলাইকলি। পেরিকার্ডাইটিস ইম্পর্টেন্ট কজ, ইউজুয়ালি আফটার 6 weeks রেগুলার সিমটম নিয়ে আসতে পারে, সাধারণত একটা অটোইমিউন মানে প্রসেস। পালমোনারি এম্বোলাস নিয়ে আসতে পারে, অ্যাওর্টিক ডিসেকশন, এগুলো সবই সম্ভব। স্টার্নাল ওন্ড ইনফেকশন ও নন ইউনিয়ন, এটা অনেক সময় পাওয়া যায়। তার সাথে নিউমোনিয়া এবং গ্যাস্ট্রাইটিস, এগুলো তো আর কমন। প্রায়র টু সার্জারি অথবা পোস্ট সার্জারি দুই ক্ষেত্রে নিউমোনিয়া, গ্যাস্ট্রাইটিস এগুলো প্রায় পাওয়া যায়। আমরা ইসিজি একটু ভূমিকাটা এখানে জানি, কারণ ইসিজি আমাদের প্রথম টুল, যেটা গ্রামে গঞ্জে সব জায়গায় আছে, এবং ইসিজিটা একটা ইসিজি অনেক সময় পেশেন্ট সেলফ নিজেই একটা ইসিজি করে নিয়ে আসে। আপনার কাছে আসলে তো হয়তো ইসিজি দেবেন, আমি নিজেই একটা ইসিজি করে নিয়ে আসলাম, একটা ইসিজিটা দেখেন আর আমার এরকম পেইন হচ্ছে। তো an ECG should be obtained within, usually chest pain এর পেশেন্টের জন্য আমরা যদি SCS টেসিএস এগুলো চিন্তা করি, তাহলে within 10 minutes এর মধ্যে একটা ECG নিতে হবে। After presentation in patients with ongoing chest discomfort, and as early as possible when history of chest discomfort consistent with SCS, but resolved during the time of evaluation. দুইটাই জিনিস, একটা হচ্ছে যে পেশেন্ট অনগোয়িং চেস্ট ডিসকমফোর্ট নিয়ে আসছে, সেক্ষেত্রে উইদিন 10 মিনিটস, অথবা পেশেন্টের চেস্ট পেইন ছিল এই আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগেও চেস্ট পেইন ছিল, কিন্তু আমার কাছে যখন আসছে তখন চেস্ট পেইন নাই, সেই ক্ষেত্রে তার আগের চেস্ট পেইনটাকে আমি হিস্ট্রির মাধ্যমে আমার কাছে যদি মনে হয় যে এটা এসসিএস এর সাথে মানে ইয়ে করে ফিট করে, তাহলে ওই ক্ষেত্রে আমি দেরি করবো না, তার সাথে একটা ইসিজি নেব। ST segment abnormality, যেটা আমাদের সবারই জানা, যে more than 0.5 millivolt that develop during a symptomatic episode at rest and resolve when symptom resolved strongly suggest acute ischemia and severe coronary disease. Symptom এটাকে আমরা যেটাকে বলি dynamic change of the ECG. Lesser amount of ST segment deviation or T-wave inversion, that is less than 0.3 millivolt, is defined as non-specific ST abnormalities. Non-specific report অনেক সময় আমরা ইসিজিতে দেখি। Non-specific abnormality বলতে কি বোঝায়? সেটা হচ্ছে যে যদি ST সেগমেন্ট ওই একটা ইসকেমিয়ার ক্রাইটেরিয়াতে যেটা হচ্ছে more than 0.05 মিলিভোল্ট তার চেয়ে কম হয়, অথবা T-wave inversion যদি less than or equal to 0.3 মিলিভোল্ট হয়, সেই ইসিজিটাকে আমরা non-specific abnormalities বলবো। A completely normal ECG, এটা একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু, a completely normal ECG does not exclude the possibility of ACS. এটা 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 অন্তত আমাদের কাছে, উই দ্য কার্ডিওলজিস্ট, আমরা অন্তত এটা কখনো বলবো না যে আপনার ইসিজি নর্মাল, আপনার হার্টে কোনো সমস্যা নেই, আপনি চলে যান, এই ঘোষণা দিতেই পারবো না অন্তত আমাদের কাছে। এটা যদি অন্য কেউ করে, অন্য স্পেশালিটি বা একজন গ্রাজুয়েট ডক্টর, তাহলে মানা যায় যে ঠিক আছে, কারণ এরকম ঘটনা কিন্তু অনেক পাওয়া গেছে। সকালবেলার ইসিজি নর্মাল, পেশেন্টকে ওই অ্যান্টি আলসারেন্ট দিয়ে বিদায় দিছি, বিকালবেলা সিভিয়ার অ্যাকুটেমাই নিয়ে পেশেন্ট ভর্তি হয়েছে এবং ইভেন হয়তো শক টক মানে হয়ে গেছে বাই দিস টাইম। কাজে আমরা এটা করবো না যে আপনার ইসিজি নর্মাল, আপনার হার্টে কোনো কিছু নেই, আপনার এই গ্যাস্ট্রিকের ব্যথা বলে বিদায় দিয়ে দিলাম, এটা কখনো বলবো না। এই ক্ষেত্রে সিরিয়াল ইসিজি ট্রেসিং combined with serial measurement of cardiac biomarkers improves the ability to diagnose acute MI. অবশ্যই পেশেন্ট সেই ক্ষেত্রেও আমরা
অবজারভেশনে রাখবো, সেটা হতে পারে হোম অবজারভেশন, সেটা হতে পারে হসপিটাল অ্যাডমিশন, অথবা সবচেয়ে ভালো হয় যদি চেস্ট পেইন ইউনিট যদি আলাদা করা যায়, চেস্ট পেইন ইউনিটের মধ্যে রেখে দিলাম। যখন এই চেঞ্জ গুলো আসবে তখন আমরা অ্যাডমিশন দিয়ে দিলাম শিশু, আর যখন দেখা গেল যে না ভালো আছে সেক্ষেত্রে আমরা আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে তাকে ছুটি দিতে পারবো। এখন আসেন ডায়াগনস্টিক পারফরমেন্স অফ মার্কার্স অফ মাইগ্রেল ইনজুরি। কিছু কিছু মার্কার আমরা ইউজ করে থাকি। সিকেএমবি আইসোএনজাইম যদিও এটা একটা ওল্ড মার্কার, আজকাল খুব একটা ইউজ হয় না। তো এগুলোর একটা সমস্যা হচ্ছে যে সিঙ্গল ভ্যালু ইন অ্যাকুট চেস্ট পেইন হ্যাজ এ সেন্সিটিভিটি অফ for detecting acute MI is only 34% and the specificity of 88%. আর ট্রপনিন আই যেটা আমরা ওয়াইডলি ইউজ করে থাকি সেটারও সিঙ্গেল ভ্যালু কোনো কোনো সময় 40% এর বেশি হয় না। সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড স্যাম্পল, থার্ড স্যাম্পল এগুলো অ্যাডভাইস করে থাকি। তবে এক্ষেত্রে কিন্তু স্পেসিফিসিটি কিন্তু বেশ ভালো। The diagnostic performance of single values of these tests depends considerably on the time elapsed since the onset of symptoms. যেমন ধরেন একটা পেশেন্টকে প্রথমেই উইদিন 2 আওয়ার্স আমরা যদি এই ধরনের বায়োমার্কারগুলো করে থাকি এবং সেই ক্ষেত্রে তার সেন্সিটিভিটি সাধারণত 25 to 30% বেশি হয় না। কিন্তু সেই একই পেশেন্ট আমরা যদি আফটার 6 আওয়ার্স, 6 to 9 আওয়ার্স অথবা 12 আওয়ার্স এই ধরনের একটা সময় করতে পারি, সেই ক্ষেত্রে আবার তার ইয়ে চলে আসে ডায়াগনস্টিক একুরেসি প্রায় 70 to 80%। কাজে এটা টাইমে একটা ব্যাপার, এখানে টাইমের ব্যবধানে এটার পারফরমেন্সটা বাড়ে। এখানে কিছু গাইডলাইন রিকমেন্ডেশন আছে বায়োমার্কারে, আমরা সেগুলো একটু দেখি। যেমন পেশেন্টস উইথ সাসপেক্টেড এসিএস should undergo risk stratification based on an integrated assessment of symptoms, physical examination, ECG findings and biomarkers. এইগুলো সবগুলো মিলেই আমাদের পেশেন্টটাকে অ্যাসেস করতে হবে। এটা সাসপেক্টেড এসিএস, এটা ক্লাস 1 ইন্ডিকেশন। তারপরে হচ্ছে কার্ডিয়াক ট্রপোনিন is the preferred marker for risk stratification and if available should be measured in all patients with suspected SCS. In patients with clinical syndrome consistent with SCS, a maximal or peak concentration exceeding the 99th percentile of values for a reference control group should be considered indicative of increased risk of death. যেটা আমরা ওই MI এর মানে ডেফিনেশন যেটা আমরা জানি, recurrent ischemic, এটা ক্লাস 1। Blood should be obtained for testing on hospital presentation followed by serial sampling with timing of sampling based on clinical circumstances. প্রথম একটা স্যাম্পল তো আমরা নেবই, তারপরে পেশেন্টের ক্লিনিক্যাল সার্কামস্টেন্স অনুসারে স্যাম্পলগুলো নিতে পারি, আর রুটিনলি করতে পারি আমরা অন অ্যাডমিশনে একটা এবং এট 6 to 9 আওয়ার্সে আবার একটা স্যাম্পল, যদি প্রথম স্যাম্পল আমাদের ডায়াগনস্টিক্স না হয়। এই তিনটাই হচ্ছে ক্লাস 1 ইন্ডিকেশন আমাদের বায়োমার্কারের ব্যাপারে। আদার কিছু মার্কার্স আছে, যেমন ধরেন হাই সেন্সিটিভ সিআরপি। আসলে এগুলো অতটা ইয়ে না, স্পেসিফিক না, কারণ সিআরপি যে কোনো ইনফ্লামেটরি প্রসেসেই বাড়তে পারে, ইনফেকশনে বাড়তে পারে। শুধু সিআরপি না, এক্ষেত্রে মাইলোপারক্সিডিস, তারপর ইন্টারলিউকিন 6 এগুলো বাড়ে, যেগুলোর কারণে আমরা ওই একটা এমআই পেশেন্ট আমরা দেখি যে অনেক সময় ব্লাড কাউন্ট বেড়ে যায়, তারপরে ফিভার আসে। সাধারণত এই সমস্ত মার্কার রেজ রাখা। বিএনপি, অ্যান্টি বিএনপি, এটাও অনেক সময় একটা ইম্পর্টেন্ট মার্কার হিসেবে কাজ করে। এছাড়া যেগুলো সাধারণত ইউজ হচ্ছে না কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিসে নাই, সেগুলোর মধ্যে আছে সিরাম মায়োগ্লোবিন, ইসকেমিয়া মডিফাইড অ্যালবুমিন আইএমএ। এটা ওই অ্যালবুমিন কোভাল্ট বাইন্ডিং টেস্টের মাধ্যমে এটা করা হয়, এবং এটা কিন্তু আবার ওই আমাদের না হলেও ওই ইউএসএফডিএর থেকে মানে রিকমেন্ডেশন আছে, ওরা কিন্তু এটাকে। আর একটা নিউয়ার ইয়ে আছে, মার্কার আছে, যেটা হচ্ছে হার্ট ফ্যাটি অ্যাসিড বাইন্ডিং প্রোটিন HFABP। এটা হচ্ছে ওয়েল সুপারসিড ট্রপোনিনস as raised level occur within 15 minutes of myocardial infarction necrosis। 15 মিনিটের মধ্যে কিন্তু এটা রেজড লেভেল আমরা পাইতে পারি। এটা ক্লিনিক্যাল প্র্যাকটিসে ইউজ হচ্ছে বলে আমার জানা নেই। এখন আসেন যে এক্সারসাইজ টলারেন্স টেস্ট, আমরা এটাতে কি হেল্প নিতে পারি একটা চেস্ট পেইনের পেশেন্টের। যদিও আজকাল ওই
সিটিএমআরআই এর যে এটার ইউজটা কমে আসছে, তারপরেও এখনো এটা ফার্স্ট লাইন diagnostic test. Patients who have low clinical risk of complication can safely undergo exercise testing within 6 to 12 hours after presentation or even immediately. Low risk clinical risk, low risk patient গুলোকে আমরা করতে পারি। It is comparatively non-expensive and easily available, but accuracy to detect ischemia is only 60%. এটা হচ্ছে তার একটা ড্রব্যাক, যে এটা ফলস পজিটিভ রেজাল্ট প্রায় আসতে পারে। আমরা রিস্ট্রাটিফিকেশনে ডিউব ট্রেডমিল স্কোর যেটা, সেটা অনেক ইউজ করতে পারি। স্কোরটা যদি লেস দেন -10 হয় তাহলে হাই রিস্ক, -10 হলে ইন্টারমিডিয়েট রিস্ক, আর মোর দেন +5 or 5 যদি হয় তাহলে লো রিস্কের পেশেন্ট। আর হচ্ছে কিছু কন্ট্রাইন্ডিকেশন জানতে হবে, যেগুলোতে আমরা আননেসেসারি পেশেন্টকে এই ধরনের একটা ঝুঁকিতে আমরা ফেলবো না। সেটা হচ্ছে যদি পেশেন্টের নিউ অর ইভলভিং ইসিজি অ্যাবনর্মালিটিস অন ব্রেস্ট ট্রেসিং। আমরা রেস্টিং ইসিজিতেই তার এমন ধরনের ইসিজি চেঞ্জ পাবো যে খুব ডাইনামিক চেঞ্জ যেটা আর কি, সেই ক্ষেত্রে আমরা, এবং তার সাথে তো চেস্ট পেইন আছেই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের এক্সারসাইজ টেস্টিং এ যাবো না। অ্যাবনর্মাল কার্ডিয়াক এনজাইম যদি তাকে অলরেডি এনজাইমই আমাদের ডায়াগনোসিস হয়ে গেল, আমরা এই ক্ষেত্রে আমরা যাবো না, কারণ পেশেন্ট ডিটোরেট করতে পারে। ইনএবিলিটি টু পারফর্ম এক্সারসাইজ, হ্যাঁ, পেশেন্টের আর্থ্রাইটিস, তাছাড়া বা এই কি বলে মানে যে কারণে পেশেন্ট তার ফিজিক্যালি ইনএক্টিভ পারবে না, অথবা ভেরি এল্ডারলি পেশেন্ট, সেই ধরনের পেশেন্টকে আমরা একটু দিতে পারি না। Worsening or persistent ischemic chest pain from admission to the time of exercise testing. এক্সারসাইজ টেস্টিং পর্যন্ত, অ্যাডমিশন থেকে নিয়ে তার চেস্ট পেইন পারসিস্টেন্ট আছে এবং ক্রমাগত বাড়তেই আছে, সে ধরনের পেশেন্টকে আমরা এই ইয়েতে ট্রেডমিলে উঠাবো না। এছাড়া হচ্ছে ক্লিনিক্যাল রিস্ক প্রোফাইলিং ইন্ডিকেটিং ইমিনেন্ট করোনারি এনজিওগ্রাফি ইজ লাইকলি, মানে তার ক্লিনিক্যাল প্রোফাইলটা এমন যে তাকে এখনই আমরা ক্যাথল্যাবে নিতে হবে, তো অযথা এখানে ওই ইটিটির কোনো প্রয়োজন নেই, এবং এটা বরং লাইফ থ্রেটেনিং হয়ে যাবে। So these are the important contraindication of exercise tolerance test. Now come to the imaging test. Other imaging tests কি আছে? Stress echocardiography or radionuclide scans are the preferred non-invasive testing modalities for patients who cannot undergo treadmill echocardiographic testing because of physical disability or inconclusive exercises. এই দুই ক্ষেত্রে আসবে। ফিজিক্যাল ডিসেবিলিটি পেশেন্ট আগে আমি বলছি যে নিতে পারবো না, কিন্তু যদি দেখা যায় পেশেন্ট অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই, সেই ক্ষেত্রে আমরা ওই স্ট্রেস ইকো করতে পারি। ডায়াগনস্টিক অ্যাকুরেসি অফ স্ট্রেস ইকোগ্রাফি ইজ 75 to 80%. High risk perfusion scans are associated with an increased risk of major cardiac complications. হাই রিস্ক পারফিউশন স্ক্যান করতে পারি, যেগুলোতে আমরা কার্ডিয়াক কমপ্লিকেশনের রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারি। Coronary CTA may aid risk stratification and exclusion of ACS. Accuracy to detect ischemia with coronary CTA is almost 100%. কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের কি ইন্ডিকেশন আছে এক্ষেত্রে? আমরা এখানে কার্ডিয়াক ক্যাথেটারে অনেকগুলো ইন্ডিকেশন, শুধু চেস্ট পেইনের পেশেন্টকে কখন আমরা কার্ডিয়াক ক্যাথে নেব সেই জিনিসগুলো এখানে আসছে। সাসপেক্টেড অর নন করোনারি আর্টারি ডিজিজ, যেমন নিউ অনসেট এনজাইনা, আনস্টেবল এনজাইনা, পজিটিভ এক্সারসাইজ টলারেন্স টেস্ট, অ্যাটিপিক্যাল চেস্ট পেইন অর করোনারি স্পাজম, এই পেশেন্টগুলো আমরা করতে পারি। আর মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেশেন্টে কখন করবো? যখন আনস্টেবল এনজাইনা, পোস্ট ইনফার্কশন, আমরা ট্রিটমেন্ট করে ফেলছি, তারপরে পেশেন্টের আবার রিকারেন্ট আনস্টেবল এনজাইনা। ফেড থ্রম্বোলাইসিসে করবো, শকের পেশেন্টকে করবো, মেকানিক্যাল কমপ্লিকেশন হলে তো অবশ্যই করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের চেস্ট পেইন সংক্রান্ত ওয়ার্কআপ গুলো বললাম সংক্ষেপে। আসলে এখানে হিস্ট্রি ইন্টিগ্রেটেড ইয়ের দরকার, হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এবং প্রম্পট ওয়ার্কআপ সবগুলো মিলেই আমরা চেস্ট পেইন পেশেন্টটাকে ডিল করবো। থ্যাংক ইউ অল ফর পেশেন্ট শেয়ারিং। আসসালামু আলাইকুম স্যার। এই যে ইমেজিং এর মধ্যে আপনি দেখাইছেন হাই রিস্ক পারফিউশন স্ক্যান, এটা কি স্যার? মানে বুঝি নাই স্যার। কোনটা?
এই যে হাই রিস্ক পারফিউশন স্ক্যান। পারফিউশন স্ক্যান আমরা ওই যে সিনটিগ্রাফি যেগুলো করে থাকি আর কি, এগুলো সাধারণত ওই যে এমপিআই, এমপিআই মাইক্রোডিয়াল যেগুলো, পারফিউশন ইমেজিং। এমপিআই পারফিউশন ইমেজিং যেগুলো, মাইক্রোডিয়াল পারফিউশন ইমেজিং, সেটাই। ভায়াবিলিটি, মানে মাইক্রোডিয়াল ভায়াবল মায়োকার্ডিয়াম দেখার জন্য আর কি যেগুলো করা হয়। না স্যার, এই যে এটাকে যে হাই রিস্ক শব্দটি ইউজ করা হয়েছে স্যার, এটা বুঝতে একটু হাই সমস্যা রিস্ক, হচ্ছে। জি স্যার, হাই রিস্ক পারফিউশন স্ক্যান। হাই রিস্ক, আগের স্লাইডে স্যার। হ্যাঁ হ্যাঁ, এর পরেরটাতে স্যার। না এটা তো জি স্যার, এটাতে। high risk perfusion scans are associated with an increased risk of major cardiac complications. মানে পারফিউশন স্ক্যানের কতটা ওখানে আবার স্ট্রাটিফিকেশন আছে আর কি। সেই ক্ষেত্রে যেসব পেশেন্টের হাই রিস্ক মানে তার রেজাল্টে হাই রিস্ক ইয়ে আসবে, সেগুলো সাধারণত ওই মেজর কার্ডিয়াক কমপ্লিকেশনেও হাই রিস্ক, কিন্তু সেটা বোঝাচ্ছে ওখানে পারফিউশন স্ক্যানের রেজাল্টের একটা স্ট্রাটিফিকেশন, সেটার মধ্যে হাই রিস্ক যেগুলো আর কি। এটা এক্স্যাক্টলি ঠিক ওই পারফিউশন স্ক্যান তো আমরা অতটা ইউজ করেও থাকি না। তো এখানে হাই রিস্ক ক্রাইটেরিয়া কি হয়তো কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া গুলো থাকলে হাই রিস্ক স্ক্যান বলা হচ্ছে আর কি। এটা ঠিক এক্স্যাক্টলি আমার জানা নেই। না স্যার, বুঝছি স্যার। স্যার, স্যার যদি স্যার স্যার স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি এই জিনিসটা কি স্যার, যদি বলতেন? কোনটা? স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি। স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি তো আমরা ইকো তো আমরা নরমাল ওই রেস্টিং ইকো যেটা করি। স্ট্রেস আসলে ওই যে ডোবুটামিন স্ট্রেস আছে, ডোবুটামিন দিয়ে যেটা করা হচ্ছে। এটা আসলে যেসব পেশেন্ট ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ, ফিজিক্যালি আমাদের একটা স্ট্রেস ইয়ে নিতে হবে, সেই ক্ষেত্রে ওই ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ হলে আমরা ওই এক্সারসাইজ ইসিজি টেস্ট যেটা ইটিটি যেটা, সেটা তো করতে পারতেছি না। সেই ক্ষেত্রে স্ট্রেস ইকোটা করতে পারি। স্ট্রেস ইকোতে ডোবুটামিন স্ট্রেস আর কি, ডোবুটামিন দিলে ওই ইয়েতে ইকোকার্ডিওগ্রাফিক ইয়েটা হচ্ছে যেসব পেশেন্টের রেস্টে মায়োকার্ডিয়াল ওয়াল মোটিলিটি, ওয়াল মুভমেন্ট গুলো আমরা অ্যাবনর্মালিটি পাই না, স্ট্রেস ইকোতে দেখা চলে আসে যে মুভমেন্টের অ্যাবনর্মালিটি। হ্যাঁ, দেখে আমরা বলতে পারি যে এটা ওই ওয়াল মোশন অ্যাবনর্মালিটি ডিটেক্ট করা হয় আর কি। তখন ইউজুয়ালি পেশেন্টের যখন হয়, পেশেন্টের ওই অনগোয়িং চেস্ট পেইনে আমরা নন স্ট্রেস ইকোতেও কিন্তু ওয়াল মোশন অ্যাবনর্মালিটি পাইতে পারি। যদি পেশেন্টের অনগোয়িং চেস্ট পেইন থাকে, নন স্ট্রেস পাইতে পারি, কিন্তু পেশেন্টের অনগোয়িং চেস্ট পেইন না থাকলে আমরা মানে প্রভোক করে আমরা তখন দেখা গেছে যে ইজিলি ডোবুটামিন দিয়ে হয়, ডোবুটামিন স্ট্রেস। থ্যাংক ইউ স্যার। স্যার, কোনো পেশেন্টের যদি নন স্ট্রেস ইকোতে স্যার ওয়াল মোশন অ্যাবনর্মালিটি থাকে, তার তো আর স্যার স্ট্রেস ইকোর তো আর ইন্ডিকেশন নাই স্যার। না, সেটা লাগবে না, দরকার নেই। কারণ আমরা যদি ওই নন স্ট্রেসে যদি পেয়ে থাকি, সেটা সাফিসিয়েন্ট। হ্যাঁ, দরকার নেই স্ট্রেসের। তো আসসালামু আলাইকুম নাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি ওই যে আপনার ডোবুটামিন স্ট্রেস করতে একটু সাপ্লিমেন্ট করি, যে এখানে ওরা যে প্রশ্ন করছে সেটা হলো এটা মানে ডোবুটামিন স্ট্রেস ইকো বা স্ট্রেস ইকো অল্টারনেটিভ টু ইটিটি, যে আমরা স্ট্রেস ইকো করি। হ্যাঁ, ওইটা তো বললামই। হ্যাঁ, সেটা আমি একটু বলতেছি। প্র্যাকটিক্যালি যেটা, সেটা হলো যখন ইকো করা হবে তখন হাতে ক্যানুলা ফিট করে ওই যে আমরা ইনফিউশন পাম্প দিয়ে ডোবুটামিন ইনফিউশন স্টার্ট করা হয়, এবং এটা আস্তে আস্তে ডোজ বাড়ানো হয়। আমরা যেভাবে এমআইতে যে হাইপারটেনশনের পেশেন্ট যেভাবে ম্যানেজ করি, এইভাবে আস্তে আস্তে ডোজ টাইট্রেট করা হয়, করে নিয়ে একটা ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত গিয়ে একটা টার্গেট হার্ট রেট যেভাবে আমরা ইটিটিতে করি, সেই টার্গেট হার্ট রেট অ্যাচিভ পর্যন্ত
ডোবুটামিন ইনক্রিজ করা হয়, তারপরে ওখানে গিয়ে ওয়াল মোশন অ্যাবনর্মালিটি আমরা দেখি। এবং সেই স্ট্রেস ইকোতে, ডোবুটামিন স্ট্রেস ইকোতে ওয়াল মোশন অ্যাবনর্মালিটি ম্যাপিং করা যায় ইয়েতে, ইকো মেশিনে সেই অপশন আছে, ভালো ইকো মেশিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আরেকটা কোয়েশ্চেন স্যার আমি স্যার এনাম স্যারকে করতে যাচ্ছি স্যার। আমরা তো স্যার স্ট্রেস ইকো ডোভিটামিন দিয়ে করি, অন্য কোনোটা দিয়ে স্যার করা যায় কিনা? যে এডিনোসিন দিয়ে, কি দিয়ে? এডিনোসিন। এডিনোসিন? জি স্যার, এরকম কোনো অপশন আছে কিনা? ডোবুটামিন দিয়ে ইউজুয়ালি, এডিনোসিন তো আসলে খুব শর্ট, তার ইয়ে এই কি বলে শর্ট অ্যাক্টিং তো ওটা। এডিনোসিনের খুবই মানে এই এডিনোসিন তো হার্ট রেট কমাইবে, হার্ট রেট বাড়াইবে না তো। এই করেন আপনি শেয়ার অপশনটা অফ করেন আর সবার ভিডিও অন করেন, ডিসকাশনে ভিডিও অন করেন। ওটা তো হার্ট রেট কমাইবে। ওই যে ফখরুল ভাই যেভাবে বলছে, এটা হলো কি ফার্মাকোলজিক্যাল স্ট্রেস টেস্ট। তুমি ওইটা হলো ইটিটি হলো ফিজিওলজি। আপনি শেয়ারটা অফ করেন, তাহলে সবাই আমরা দেখতে পাবো। হ্যাঁ, এটা হলো মানে ফার্মাকোলজিক্যাল স্ট্রেস টেস্ট, যাতে মানে যারা মানে দৌড়তে পারবে না, হাঁটুতে পায়ে বুড়োতে ব্যথা, তাদের হলো ড্রাগ দিয়ে কার্ডিয়াক মানে বাড়ানো হয়, হার্ট রেটটা বাড়ায়, দেখে যে ওই হার্ট রেটের তুলনায় যে মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন, সেই তুলনায় তার সাপ্লাই ঠিক মতন আছে কিনা। ইটস এ অল্টারনেটিভ টু ইটিটি, মানে সেটা করা হয়। যারা এটা না করতে পারে তাদের তো এনজিওগ্রামে যাইতেই হয়, সেটা আলাদা জিনিস। আর এডিনোসিন দেওয়া যায় না, তবে আরেকটা জিনিস দেওয়া যায়, ডাইপ্যারামাডামল দেওয়া যায়। আগে ডাইপ্যারামাডামল দিয়েও করতো, এখন আর খুব মানে ইউজ করে না। এখন হয়েছে কি মানে এর চেয়ে সফিস্টিকেটেড টুল চলে আসছে। সফিস্টিকেটেড টুল কি, সিটি এনজিওগ্রাম চলে আসছে। সিটি এনজিওগ্রাম এখন ক্লাস 1 ইন্ডিকেশন ইন কেস অফ একুট করোনারি সিনড্রোম, মানে নন HTSCS এ লো এবং ইন্টারমিডিয়েট গ্রুপে যে সমস্ত জায়গায় ইসিজি এবং ট্রোপোনিন নর্মাল, সেই গ্রুপে এখন সিটি এনজিওগ্রাম করা ক্লাস 1 ইন্ডিকেশন। আমি ওই যে মানে এনামের তোমাদের ডিসকাশন শেষ হলে আমি 4-5টা স্লাইড একটু তোমাদের আমি একটু দেখাবো, যদি তোমরা পারমিশন মানে দাও আর কি। আর কোশ্চেন যদি না থাকে তাহলে আমি কয়েকটা স্লাইড দেখাইতে চাই, যেটা এটার একটু কমপ্লিমেন্টারি হবে এটার সাথে। আচ্ছা, এটা না, এখন হলো তোমাদের তো কমাইতে হবে, তোমাদের কমাবো কি করে? এইভাবে এই শূন্যতে নিয়ে আসলাম, তোমরা মানে ভিডিও অনই রাখো। এই যে এনাম ভাই যে মানে করছে, এটার একটা সবচেয়ে সুন্দর একটা স্লাইড হইতেছে তোমার ম্যাকলিওডে। এই যে দাড়িপাল্লার স্লাইডটা, এইটা যদি তুমি সক্রেটসটা মনে রাখো, আমি ডিটেলস বলবো না, জাস্ট সক্রেটসটা যদি তুমি মনে রাখো, সাইড, ওয়ান সাইড, লোকেশন, ক্যারেক্টার এবং প্রিসিপিটেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর, তাহলে তুমি ইসকেমিক চেস্ট পেইনের সাথে নন ইসকেমিক চেস্ট পেইন তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে। এরপরে চেস্ট পেইনটার তুমি যখন মানে ডিফারেন্সিয়েট করতে পারলা, তখন সে টিপিক্যাল কি অ্যাটিপিক্যাল সেটা তুমি এখান থেকে ডিফারেন্সিয়েট করতে পারবা। এটা হলো 2019 এর গাইডলাইনে আছে, এই যে কনস্ট্রিকটিভ ডিসকমফোর্ট উইথ চেস্ট, অ্যাডজেসেন্ট জ, লেগ, আর্ম, which comes on exertion and relief by rest, এই তিনটা যখন থাকবে তখন তাকে তুমি বলবা টিপিক্যাল চেস্ট পেইন। একটা থাকলে অ্যাটিপিক্যাল, একটা না থাকলে এটাকে নন এনজাইনাল চেস্ট পেইন। তো নন এনজাইনাল চেস্ট পেইন কার্ডিয়াক, নন কার্ডিয়াক এর কথা বলছে, মাইট্রাল ভালভ প্রলাপসের কথা বলছে, যেটা ইসকেমিয়া না, মানে অক্সিজেন সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে যেখানে মিসম্যাচ নাই। এছাড়াও বহু কারণ আছে যে কার্ডিয়াক মানে চেস্ট পেইন হইতে পারে, সেই কারণগুলোর ভিতরে এই মানে কারণগুলো থাকতে পারে।
নন কার্ডিয়াক কজের ভিতরে এরকম চেস্ট পেইন তোমার থাকতে পারে। নেক্সট হলো সাপ্লিমেন্টের কথা হলে যদি ওইটা যদি হয়, আনস্টেবল এনজাইনার ডেফিনেশন আমরা অনেক সময় ভুল করি কি আমরা আনস্টেবল এনজাইনা বুকে চেস্ট পেইন নিয়ে আসছে আমরা বলে দিই তাকে আনস্টেবল এনজাইনা, কিন্তু আনস্টেবল এনজাইনা ডিফাইন করতে হলে তার 3টা ক্যারেক্টারের যে কোনো একটা ক্যারেক্টার তোমার থাকতে হবে, এবং এই ক্যারেক্টারটা হলো প্রিসাইজলি তোমার থাকতে হবে। রেস্ট এনজাইনা, শুধুমাত্র রেস্ট এনজাইনা হলেই হবে না, যে রেস্ট এনজাইনার ডিউরেশন ইট মাস্ট বি মোর দ্যান 20 মিনিটস। যদি কোনো রেস্ট এনজাইনা 20 মিনিটস ক্রস না করে সেটা আনস্টেবল এনজাইনা হবে না, সে এনজাইনা হইতে পারে, অথবা মানে নন এনজিনাল পেইন হইতে পারে, অ্যাটিপিক্যাল এনজাইনা হইতে পারে, কিন্তু আনস্টেবল এনজাইনা হইতে গেলে তার 20 মিনিটস ডিউরেশন লাগবে। এরপর নিউ অনসেট যে এনজাইনা আছে, আর কোনোদিন তার এই ব্যথা হয় নাই, সেই ব্যথাটা তুমি যদি কোয়ালিফাই করতে চাও তাহলে তার ওই যে মানে এনাম দেখাইছে মানে গ্রেডটা, যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এবং 4 দেখাইছে। এই 4 এর অ্যাটলিস্ট 3 ক্রাইটেরিয়া থাকবে। তার মানে হচ্ছে চেস্ট পেইন উইথ মাইল্ড এক্সর্শন, তাতেই তার মানে আসবে। তার মানে হাউস হোল্ড অ্যাক্টিভিটিস যেটা আছে, সেই হাউস হোল্ড অ্যাক্টিভিটিস এর ভিতরে কিন্তু তার চেস্ট পেইনটা চলে আসবে। এইরকম যদি না হয় তাহলে তাকেও তুমি নিউ অনসেট অ্যানজাইনা বলতে পারো। এখন একটা রুগী তোমার কাছে আসে, স্যার আমার এখানে একটু সিলিক দিয়ে ব্যথা উঠছে, এরপর চলে গেছে, এই ব্যথা আপনার কোনোদিন ছিল জীবনে না? তাহলে তোর নিউ অনসেট চেস্ট পেইন, তুমি ডায়াগনোসিস করে নিউ অনসেট চেস্ট পেইন করলা এবং আনস্টেবল অ্যানজাইনা করলা। তুমি আনস্টেবল অ্যানজাইনা ডায়াগনোসিস করার সাথে সাথে তুমি তার অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্টের মধ্যে চলে যেতে হয়। তার রিস্ক যদি তুমি স্ট্রাটিফিকেশন করো মাইল্ড, মডারেট, সিভিয়ার অথবা লো, ইন্টারমিডিয়েট, হাই রিস্ক করার সাথে সাথেই তাকে তুমি ডুয়েল অ্যান্টিপ্লেটলেট তুমি দিয়ে দিতেছো, অ্যাটোভেস্টেটিন, বিটা ব্লকার, এসি ইনহিবিটর সহ সমস্ত ঔষধ তোমার দিতে হইতেছে। কারণ আনস্টেবল অ্যানজাইনার প্যাথোফিজিওলজিতে আছে প্লাক রাপচার ইরেশন, আর স্টেবল অ্যানজাইনার হলো যে মানে প্লাক নাই, ফিক্সড মানে প্লাক উইথ সাপ্লাই এন্ড ডিমান্ড মিসম্যাচ। এই যে মানে প্যাথোফিজিওলজিতে ডিফারেন্স, ডায়াগনোসিসের তোমার ডিফারেন্সের সাথে সাথে কিন্তু আকাশ পাতাল চিকিৎসা হয়ে যায়। কাজী বিফোর গোয়িং টু স্টার্ট ইউর ডায়াগনোসিস ট্রিটমেন্ট, you will have to confirm your diagnosis. এটা আমি আমার মানে শ্রদ্ধেয় মাহবুব স্যারের মানে আমি কথাটা আমি ভুলি নাই। স্যার আমাকে থিসিস পরীক্ষা নেওয়ার সময় আমারে মানে বলতেছিল যে শাহাবুদ্দিন, তুমি যে ডায়াগনোসিস যে করছো যে এটা এমআই, কোন বেসিসে তুমি করছো, কি দেখে তুমি বলছো এমআই? তুমি যদি এটাকে এমআই তুমি যদি ডায়াগনোসিস তুমি টুল ভেরিফিকেশন না হয় তাহলে তোমার তো রেজাল্ট ভুল হবে। তুমি নির্ভুল হইতে হবে তোমার এটা, এবং এটা ভ্যালিডেটেড হইতে হবে তোমার, তারপর তোমার রেজাল্ট আসবে, নতুবা তোমার রেজাল্ট ভেরিয়েশন আসবে। সমস্ত বিশ্ব তোমার এই রেজাল্টের থেকে ভুল ইনফরমেশন নেবে। স্যারের মারা গেছে, স্যারের আল্লাহ বেহেশত নসিব করুক। স্যারের যে এই মানে অভিজ্ঞতা যে কথাগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আপনার ডায়াগনোসিসটা কনফার্ম করার আগে আপনি নিউ অনসেট ডায়াগনোসিস পেইন যখনই বলবেন ক্লাস 3, এরপর এটা তো যেটা আপনারা জানেন যে ক্রিসেন্ট এনজাইনা যেটাকে আপনারা বলেন, যে আগে একটা ক্রনিক স্টেবল এনজাইনা ছিল, সেটা সিভিয়ার এনজাইনা হয়ে গেছে এবং এটা মোর ফ্রিকোয়েন্টলি আছে, লেস ডিউরেশন আছে, প্রলং এটা অ্যাটলিস্ট সিসিএস ক্লাস 3 অথবা একটা ক্লাস তার বাড়তে হবে। যেমন ওই যে মানে আনাম ভাই বলছে যে ক্লাস 1 এ ছিল সে 2 তে থাকবে, অথবা 2 ছিল আগে এখন 3 তে হয়ে যাবে, 3 ছিল 4 এ হয়ে যাবে। এইরকম তার এক ক্লাস প্রমোশন না পাইলে সে ইনক্রিজিং অ্যানজাইনা বা ক্রিসেন্টো অ্যানজাইনা বলতে পারবো না আমরা। এই গেল অ্যানজাইনার এটা। আর এই চার্টটা এটাও ম্যাকলিওডের ভিতরে আছে, এটা খুব সুন্দর মানে একটা চার্ট আছে। আমি গত কয়েকদিন ধরে আমি আন্ডার গ্রাজুয়েটের মানে ওদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের কোশ্চেন গুলো অ্যান্সার মানে সলভ করতেছি। সেই সলভ করতেছি দেখতেছি যে ওদের এইখান থেকে প্রায় প্রশ্ন দেয়, বলে এসোফেজিয়াল ভালো হয়েছে মানে স্লাইড শোতে আপনারা পাচ্ছেন না? ইয়া আল্লাহ, আমি তো ভাবছি যে আপনার স্লাইড শো দেখতেছি না, দেখা যাচ্ছে স্যার, তবে যে ফুল স্ক্রিন করা নেই। হ্যাঁ ঠিক আছে। এই স্লাইডটা আমি দেখলাম যে এইখান থেকে ওরা 5টা থেকে 6টা কোশ্চেন দিছে,
5টা 6টা কোশ্চেন দিছে কি এসোফেজিয়াল চেস্ট পেইনের কোশ্চেন দিছে এমআই সাথে, এমআই দিছে অ্যানজাইনার সাথে, এবং মানে অ্যানজাইনার সাথে সেই অ্যাওটিক ডিসেকশনের পার্থক্য দিছে। আজকে নাম বারবার বলতেছিল যে এটা স্ক্রুসিংটিং টাইপ চেস্ট পেইন, ফ্রন্ট থেকে ব্যাকে যাবে, এবং এই যে এরকম 2 হাতের পালস 2 রকম থাকবে, এবং তার মানে অ্যাসোসিয়েটেড যে ফিচার গুলো থাকবে এই পেরিকার্ডিয়াল পেইনের সাথে অ্যানজাইনাল। আপনাদের যখন আমরা জিজ্ঞাসা করব, আমরা এসোফেজিয়াল পেইনের সাথে জিজ্ঞাসা না করে আপনারা জিজ্ঞাসা করব হলো পেরিকার্ডিয়াল পেইনের সাথে আপনি অ্যানজাইনাল পেইন কি করে ডিফারেন্সিয়েট করবেন, মায়োকার্ডিয়াল পেইনের সাথে আপনি অ্যাওর্টিক ডিসেকশন কি করে ডিফারেন্সিয়েট করবেন। কারণ অ্যানজাইনাল পেইনও মাইল্ড, পেরিকার্ডিয়াল পেইনও মাইল্ড। এটা যে ক্যাসেস আপ পেরিকার্ডিয়াল পেইনটা যে এট দ্য হাইট অফ দি ইন্সপিরেশনে আপনারা ধরে ফেলবে, এবং একটা খুব টিপিক্যাল ফিচার্স আছে পেরিকার্ডিয়াল পেইনে। আপনি শুয়ে থাকলে আপনার ব্যথাটা বাড়বে, উঠে বসে মানে ঝুঁকে থাকলে আপনার ব্যথাটা কমে যাবে। এই যে মানে পোস্টারাল চেঞ্জে পেরিকার্ডিয়াল ভেরি মাচ ক্যারেক্টারিস্টিক্স, এইটুকু আপনার জানতে হবে। এই আপনার চার্টটা আপনি যদি এখান থেকে নেন সুন্দর করে, তাহলে আপনার মানে 70% পড়া শেষ হয়ে যাবে। এখন হলো নতুন পড়াশোনা। নতুন পড়াশোনার ভিতরে হইতেছে ওই যে এনাম বলতেছিল যে এগুলো পুরান, এখন আর এগুলো ইউজ করে না। এখন কিন্তু হলো 2020-তে ইউএসসি একদম বাদ দিয়ে দিছে, ক্লাস 3 করে দিছে ডায়াগনোসিসের জন্য। বলছে এটা একুট করোনারি সিনড্রোমের ডায়াগনোসিস করার জন্য বলছে, ফর ডায়াগনস্টিক পারপাস ইট ইজ নট রিকমেন্ডেড টু রুটিনলি মেজার্স দি এডিশনাল বায়োমার্কার সাচ আস সিকে, সিকেএমবি, এফএএফবি আমি নিজেও জানি না এটার কি, অর কোপেপটিন ইন এডিশন টু হাই সেন্সিটিভ ট্রোপোনিন। এই যে এগুলারে একদম টোটালি নিষেধ করে দিয়েছে, এগুলার আর করার কোনো দরকার নেই। আর নতুন যে বলেন এফএপিবি ফ্যাটি অ্যাসিড বাইন্ডিং প্রোটিন, হার্ড ফ্যাটি অ্যাসিড বাইন্ডিং প্রোটিন। আমি নিজেও জানি না, তোমরা কষ্ট করে মনে রাখো। এটা হার্ড ফ্যাটি অ্যাসিড বাইন্ডিং প্রোটিন। এটা আমার কোনো ভ্যালু দেবে না, এটা জানি আর আব আছে নাই করে দিছে স্যার, নাই করে দিয়েছে। তুমি মানে যে দেশের রাজকন্যা এত বেশি সুন্দর কিন্তু আমি বিয়ে করতে পারবো না, সেই রাজকন্যা দেখে আমার লাভ তো নাই কিছু। এইটা এফএবিবি এগুলো আমার মনে রেখে দরকার নেই, আমি মনেও রাখার চেষ্টা করি নাই। আর নতুন যে প্রোটোকলটা দিছে সেটা হলো অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু ইএসসি 0 to 1 hour অ্যালগরিদম। এইটা প্রথম প্রপোজ করছে, যদি আপনারা পারেন 0 এবং 1 hour নেওয়ার জন্য, it is recommended to use ESC 0 to 2 hours algorithm with a blood sample at 0 hour, 2 hour. If high sensitive tests are validated to 0 hour and 2 hour algorithm available. আমি মানে ডিসেম্বর মাসের 1ম তারিখে যে ক্লাসটা নেব সেটা হলে এসিএস এর উপরে ক্লাস নেব। সেখান থেকে এই স্লাইডটা আজকে যেহেতু এর নাম পড়াইতেছিল, তখন এই পড়ানোর ফাঁকে আমি এই স্লাইডটা একটু তোমাদের দেখানোর জন্য, জাস্ট একটা আই ওপেনিং এর জন্য, যে তোমরা তো একুট করোনারি সিনড্রোমের তুমি সাথে সাথেই নেবা, এবং যদি প্রথম স্যাম্পল নেগেটিভ থাকে তুমি 1 ঘন্টার মধ্যে পরেরটাও পাঠাও। দুইটা যদি পরপর নেগেটিভ থাকে তুমি নিশ্চিন্ত হইতে পারো যে না এটা মানে নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি, প্রথমটা বেশি আছে, সেকেন্ডটা আরো বেশি আছে, অতএব এটা রেপিড রুল ইন হয়ে যায় যে না এটা। তোমার তো 1 ঘন্টা লাগবে তোমার রিপোর্ট আসার জন্য, তুমি 0 আওয়ারে পাঠাইলা 1 ঘন্টা পরে পাইলা, তুমি 1 ঘন্টা মানে 1 আওয়ারে পাঠাইলা আরো 1 ঘন্টা পরে পাইলা। এটা যদি খুব রেপিড পাও তাও করো, কিন্তু আমার এখানে পাঠাইলে তুমি যদি 10টায় পাঠাও তুমি পাও হইলো দুপুর 2টায়, 4 ঘন্টা পরে পাও। এই 4 ঘন্টার মধ্যে রোগীর নিয়ে কি করতে হচ্ছে। আর তোমরা যে হাই সেন্সিটিভ ট্রোপোনিন আর দেখো ইএসসি 2000-এ একদম ক্লিয়ারলি না করে দিছে যে মানে করার জন্য, মানে হাই সেন্সিটিভ ট্রোপোনিন ছাড়া কনভেনশনাল এসএসএ হলো মাইক্রোগ্রাম। কালকেও মৌলভীবাজারের রিপোর্ট দেখছি লেখছে হাই সেন্সিটিভ ট্রোপোনিন, কিন্তু দেশে প্যারামিটার দিছে হলো মাইক্রোগ্রামে। এটা মাইক্রোগ্রাম থেকে এটা হলো ন্যানোগ্রামে আসবে, এই 1000 টাইমস ডাইলেশন হয়ে এটা ন্যানোগ্রামে আসছে। এই যে 1000 টাইম ডাইলেটেশন হলে দেখো এটা হলো এই পর্যন্ত এটা ডিটেক্ট করতে পারে, এর মানে ডিটেক্টিং পাওয়ার কতটুকু। মাইক্রোগ্রামে দিলে এই লেভেল পর্যন্ত সে ডিটেক্ট করতে পারে, কিন্তু যদি নানোগ্রামে দাও সে হাই লেভেল আরো ডিটেক্ট বেশি করতে পারে। তাহলে এই পর্যায়ে যেখানে আমরা এখানে নর্মাল বলতেছি যে লেভেলে, সেই লেভেলেরই অনেকগুলো পেশেন্ট হলো হাই সেন্সিটিভ ট্রোপোনিনে পজিটিভ হয়ে আসে।
তাহলে হাইট সেন্সিটিভ এর ট্রোপোনিন পজিটিভের হার অনেক বেশি, মানে প্যাথোলজিক্যাল কোরিলেশন অনেক বেশি। এটা 50, 100, 10 to 20% পর্যন্ত এটা পজিটিভ ডিক্লেয়ার করতে পারে, যেটা ওখানে পারে না, ওটার ক্যাপাসিটি নাই। এটা হলো যে 0.01 মানে 1, এটা হলো লিমিট অফ ডিটেকশন। এর নিচে সে ডিটেকশনই করতে পারে না, 0.010, এর নিচে সে ডিটেকশনের কম্পালসারি। তাহলে এইখানে এর নিচে যা যে পাবে সে বলবে নর্মাল। কিন্তু দেখো এটা যদি এইটার সাথে তুলনা করো, এটার নিচে আরো অনেক কিছু অ্যাবনর্মাল থাকে। এই জন্য প্রায় অ্যাটলিস্ট 25 to 30% আনস্টেবল অ্যাঞ্জাইনা যেটা ডিটেক্টেড হয় কনভেনশনাল অ্যাসেতে, সেটা হাই সেন্সিটিভ অ্যাসেতে করলে সেটা নন এমআই হয়ে যায়। দুইটার ভিতরে মানে ডিফারেন্সটা এটা হলো ইএসসি 2020 গাইডলাইনে আসছে, এটা তোমাদের এখানে দেখানোর জন্য আসছে, আমি পরে আবার বলবো। নিউ রিকমেন্ডেশন হইতেছে, এটা লস্কর স্যারের জন্য আর কি। লস্কর স্যারের আগে আমরা বিএনপি করলে স্যার রাগ হয়ে যেত, হ্যাঁ তোমরা কি শুরু করছো, যে কালি আইসে বিএনপি আসছে বিএনপি শুরু করছো। তো স্যারের তখন বুঝে বলতাম যে স্যার, যে ক্ষেত্রে আমরা ডাউটে আছি যে আমার মানে হার্ট ফেইলর না অ্যাজমা, সেই ক্ষেত্রে আমরা স্যার করি। তারপরে স্যার রাগারাগি করতো, তারপরও রাগারাগি করলেও স্যারের বোঝানো গেছিল পরবর্তীতে যেটা কত দরকার। কিন্তু তারপরও সে একদিন মাউন্টেডারের একটা মিটিং এ সে বিগোরাসলি মানে প্রোটেস্ট করে বসছে যে না, এটা মানে হবে না, এটা একটা কর্পোরেট বিজনেস এর জন্য এরকম করতেছে। আসলে স্যারের লেখাপড়ি মানে করে না, বইপত্র দেখে না, এই জন্য স্যারের জন্য এখন কিন্তু এটা ক্লাস 2 মানে ইন্ডিকেশন দিয়ে দিছে যে মেজারমেন্ট অফ বিএনপি and anti-pro-BNP concentration should be considered to gain prognostic information in acute coronary syndrome. সমস্ত acute coronary syndrome ACS, যে ক্ষেত্রে ACS তোমার ডায়াগনোসিস ECG তো এবং প্রথম পেশেন্টটাই যখন তোমার কাছে আসবে সেক্ষেত্রে তুমি সমস্ত রোগীকে করতে পারো। এটা ক্লাস 1 ইন্ডিকেশন না, কিন্তু ক্লাস 2A ইন্ডিকেশন বিএনপি এবং প্রো বিএনপি দেখার জন্য। কাজেই তোমার স্যাররা যদি রাগারাগি করে যে বিএনপি মানে করতেছো কেন, তুমি সব রোগীর বিএনপি করতেছো, মুখ করতেছো, তোমার প্রগনোস্টিক ইনফরমেশনের সাথে তুমি যদি রোগীর মানে ভালো চাও এবং রোগী যদি কনভিন্সড হয় এবং রোগীর যদি ক্যাপাবিলিটি থাকে, তাহলে তুমি বিএনপি রোগীর করতে পারো। এটা আমার লাভের জন্য না, তোমার লাভের জন্য না, তুমি রোগীর রিস্ক লেভেল স্ট্রাটিফিকেশন করার জন্য। এবং এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে এটা এস্টাবলিশড, এটা ক্লাস 2 ইন্ডিকেশন। এরপরে তোমার যে কথাটা বলছিলাম যে সিটি এনজিওগ্রাম, এই যে দেখো সিটি এনজিওগ্রাম, এটা আগে ছিল ক্লাস 2, এখন এটা ক্লাস 1 ইন্ডিকেশন। যে সিটি এনজিওগ্রাম ইজ রিকমেন্ডেড এজ অল্টারনেটিভ টু ইনভেসিভ এনজিওগ্রাম টু এক্সক্লুড acute coronary syndrome when there is a low to intermediate likelihood of a coronary artery disease and when the cardiac troponin and ECG are normal or inconclusive. তোমার acute coronary syndrome নিয়ে তোমার কাছে পেশেন্ট আসছে, ECG নরমাল, ট্রোপোনিন নরমাল, রিস্ক স্ট্রাটিফিকেশন করে দেখছো তুমি রিস্ক স্ট্রাটিফিকেশন লো অথবা ইন্টারমিডিয়েট লো রিস্ক গ্রুপে আছে, গ্রেস স্কোরই তুমি করে নিচ্ছো, এই ক্ষেত্রে গ্রেস স্কোর 140 এর নিচে আছে, তখন তুমি তাকে কি করবা যে এটা কোন দিকে যাবে, তখন তুমি তার সিটি স্ক্যান করতে পারো। এটা হলো নতুন রিকমেন্ডেশন, ক্লাস 1 রিকমেন্ডেশন 2020-তে। এবং অ্যাজ এ হোল তুমি যদি মানে এনাম ভাইয়ের যদি আমি মানে ক্লাসটা সামারাইজ করি, এটা ইএসসি 2020-তে এইভাবে সামারাইজ করে দিছে যে রোগীর চেস্ট পেইনটা তার মানে সক্রেটসটা ফিল আপ করবা, এর তার কোথায় সাইট, অনসেট, রেডিয়েশন, ক্যারেক্টার এবং এক্সাজারেটিভ ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর এবং তার হেমোডাইনামিক স্ট্যাটাস সবকিছু এইভাবে দেখার পর ইসিজি করবা। ইসিজি করার পরে যদি ইসিজি নর্মাল ইসিজি ডাজ নট এক্সক্লুড, মানে কিন্তু খুব জোর দিয়ে বলছেন ভাই, নর্মাল এসিজি ডাজ নট এক্সক্লুড মানে এসিএস, নর্মাল এসিজি এসিএস হইতে পারে, কিন্তু যে সমস্ত জায়গায় এসিজি এসটিটি চেঞ্জ থাকবে সেগুলো হলো আলটিমেটলি একুট করোনারি সিনড্রোমের দিকে যাবে। এরপর তুমি ট্রোপোনিন দেখো, ট্রোপোনিন বাড়তে থাকবে, এরপর তুমি ওয়ার্কআউট করো যে এসটি এলিভেটেড এমআই, নন এসটি এলিভেটেড এমআই, এইগুলো আর কি ডায়াগনোসিস। এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের জন্য চেস্ট পেইনের বা একুট করোনারি সিনড্রোমের এই কার্ডিয়াক, পালমোনারি, ভাস্কুলার, গ্যাস্ট্রোএন্টারাল, অর্থোপেডিক এবং আদার্স, এগুলো খুব ভালোভাবে বলছে। এটা একদম মানে ইএসসি 2000 একদম আলাদাভাবে চার্ট করে দিয়ে দিয়েছে। এটা ছিল মানে মানে গত মানে আজকের ক্লাসের এনাম ভাইয়ের ক্লাসের যে সাপ্লিমেন্টারি। এখন আজকে মানে একটা নতুন একটা প্রেজেন্টেশন আমি 10 মিনিটের মধ্যে আমি দিয়ে শেষ করব।
সেটা হইতেছে হাইপারটেনশনের ম্যানেজমেন্টের জন্য নতুন একটা ড্রাগ আসছে, সেটা সিলিডিপিন। সেটা আগে যদিও পুরানা ড্রাগ, এখন এটা হলো জেনারেল ফার্মাসিউটিক্যাল সেটা বের করছে। তারা আজকে দুপুরে সম্ভবত একটা 10টা বা 12টার দিকে একটা কেক কাটবে হাসপাতালে, যে সমস্ত ডাক্তাররা উপস্থিত থাকবেন তারা ওই কেকটা কাইটা খাওয়া দাওয়া করবেন। আর এখানে সিলডিনিপিন সম্পর্কে একটু কথা বলি। হাইপারটেনশন আমরা জানি এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সাইলেন্ট কিলার, এবং ম্যাক্সিমাম হাইপারটেনশন আনডিটেক্টেড থাকে অথবা ওভারলুক থাকে। এবং সাইলেন্ট কিলার এই জন্যই যে আলটিমেটলি কার্ডিওভাস্কুলার সিস্টেম, ব্রেন, কিডনি এবং হার্ট, আই, এতে সে মানে আলটিমেটলি টার্গেট অর্গান ড্যামেজ করতে থাকে। 4.9 বিলিয়ন ডেথ হয় শুধুমাত্র হাইপারটেনশনের জন্য, এবং 1/3 হাইপারটেনশন কন্ট্রোলে থাকে, 2/3 হাইপারটেনশন কন্ট্রোলে থাকে না। এটা হলো সবচেয়ে বড় জিনিস, যে কোনোভাবেই আমরা কন্ট্রোলে আনতে পারি না। এবং এই যে কন্ট্রোলে আনতে পারি না তার অনেকগুলো কারণ আছে। সেই কারণের ভিতরে হইতেছে আমরা যারা ফিজিশিয়ান আছি তারা আসলে ডোজটা ঠিক মতো দেই না। ফিজিক্যাল মানে আমাদের থেরাপিউটিক এনার্জি আছে যে না এসে আর ওষুধ দেওয়ার দরকার নেই, থাকুক একটু বেশি আছে এই বয়সে ওইটুকু থাকুক, এই মানে জিনিসগুলো আমাদের ভিতরে অনেক কাজ করে। হাইপারটেনশনের কজ সম্পর্কে মানে এনাম ভাই গত ক্লাসে পড়াইছিল, খুব সুন্দর একটা স্লাইড দিয়ে পড়াইছিল যে এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর ভিতরে দিয়ে কতগুলো জিনিস আছে। এনভায়রনমেন্টাল একটা মাল্টিফ্যাক্টোরিয়াল, জেনেটিক প্রিডিসপোজিশন থাকে এবং মাল্টিপল থাকে, এইজ, সেক্স, তারপরে স্মোকিং, সল্ট ওয়াটার এবং হেলদি প্রবলেম, ওবেসিটি, হাই অ্যালকোহল ইনটেক এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, সবগুলোই আলটিমেটলি আপনার জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। এবং সল্ট ওয়াটারের যদি আপনার হেমোস্ট্যাসিসে আপনার প্রবলেম থাকে তাহলে আলটিমেটলি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। এটা প্রাইমারি হাইপারটেনশনের জন্য। আর সেকেন্ডারি হাইপারটেনশন তো এক্সাক্ট ইটিওলজি থাকবে, আইদার রেনাল অথবা এন্ডোক্রাইন অথবা ড্রাগ, প্রেগনেন্সি, স্লিপ অ্যাপনিয়া অথবা কোয়াক্টেশন অফ দি অ্যাওর্টা, এই সমস্ত কারণে সেকেন্ডারি হাইপারটেনশন থাকবে। এটা তো দরকার নাই। হাইপারটেনশনের আমরা জানি যে সিমটমস মানে ম্যাক্সিমাম হাইপারটেনশনের অ্যাসিম্পটমেটিক, কিন্তু সিমটম নিয়ে আসতে পারে। আমরা মানে ট্রিটমেন্ট যে অপশন গুলো আছে, ফার্স্ট লাইন ড্রাগের ভিতরে ক্যালসিয়াম চ্যানেল একটা মানে বড় একটা ড্রাগ, তার ভিতরে অ্যামলোডিপিন এবং সিলডিপিন আমরা ইউজ করি হাইপারটেনশনের জন্য। আমরা প্রোটোকলে গেলাম না। এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে অ্যামলোডিপিন, ডিলটিয়াজিন, ভ্যারাপেমিল, নিপিডিমিন এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে। এটা যদি ক্লাস ভাগ করি তাহলে 4th জেনারেশন হলো সিলডিপিন। এবার নো চেঞ্জেস ইন মানে প্লাজমা নরএপিনেফ্রিন লেভেল or slightly decreased in plasma norepinephrine level, কারণ সিলডিপিন এল টাইপ এবং এন টাইপ উপরে কাজ করে। এন টাইপ নিউরোনাল সেলের উপরে, নিউরোনাল সেল ব্লক করলে সে নরএপিনেফ্রিন রিলিজ কমায়, যার জন্য তার হার্ট রেটটা কমে। এবং হার্ট রেট নো চেঞ্জ অর ডিক্রিজড সিলডিপিনের উপরে। এবং ক্যারেক্টারিস্টিক্স এটা দুটো টাইপই আছে, এল টাইপ এবং এন টাইপ মানে চ্যানেল আছে। আবার সবগুলোর কিন্তু এল টাইপ এবং এন টাইপ চ্যানেল নাই, এবং থাকলেও স্লো অ্যাক্টিং চ্যানেল। এবং সিলডিপিন is the 4th generation dihydroparatine calcium channel blocker. Unlike the other calcium channel blocker antagonist, sildenafil blocks influx of calcium ions both in vascular smooth muscle by L-type channel and neural by N-type channel. Both neurote N-type এবং এতে L-type. Blockade of the N-type calcium channel affects predominantly peripheral nerve endings of sympathetic nerve. এই জন্য দেখবেন যে নিউরোলজিস্টরা সিলডিপিন খুব বেশি ইউজ করে। So sildenafil reduces sympathetic overactivity in addition to reducing vascular resistance, দুইটাই কমাইতে পারে। এটা যদি আমরা দেখি যে নার্ভ এবং হার্ট রেট বাড়ায়। সবচেয়ে বড় একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে কিডনিতে। কিডনিতে সে কি করে, ডিক্রিজ রেনাল ব্লাড ফ্লো এবং সেক্রেশন, রেনিন সিক্রেশন করে। এই যে রেনিন সিক্রেশন করে, ডিক্রিজ ব্লাড ফ্লো করে, এতে আলটিমেটলি কিডনি ইনজুরি হয়। এটা যদি আমরা এল টাইপ দিয়ে বন্ধ করে দিই,
এটা যদি আমরা যদি ক্যালসিয়াম চ্যানেল যদি আমরা ব্লক করে দিতে পারি, যদি এল টাইপ দিয়ে যদি আমরা ব্লক করে দিতে পারি, তাহলে এই নন এপিনেফ্রিন রিলিজ আমাদের এখানে কম হবে। নন এপিনেফ্রিন রিলিজ কম হলে আমার এই ইফেক্ট গুলো, এই ডেজার্ট ভেসেল, হার্ট এবং কিডনিতে পাবো। এট দি সেম টাইম আমরা যদি ভাস্কুলার স্মুথ মাসেলের কথা চিন্তা করি, তাহলে এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল যদি ব্লক করি, তাহলে এটা যেটা মানে ভ্যাসো কনস্ট্রিকশন হইতো সেটা ভ্যাসো ডাইলেটেশন হবে। এইটুকু মেকানিজম অফ অ্যাকশন ইন এডিশন। এগুলা সুপিরিয়র। আর মোটামুটি ভাবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অন্যান্য ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাথে এটা কম্পেয়ারেবল। এবং এর অ্যাডভান্টেজ হলো এটা রিফ্লেক্স টেকিকার্ডিয়া করে না, এবং পেডাল যে ইডিমা করে অন্যান্য ক্যালসিয়াম চ্যানেল ব্লকারে, কারণ সেটা আর্টারিওলার ডাইলেটেশন করে, কিন্তু সিলিটিপিনে বোথ আর্টারিওলার এবং বেনাল দুইটাই ডাইলেটেশন করে, এবং প্রোটিন ইউরিয়া মানে ইউরিয়া লেভেলটা কমায়। এবং মোটামুটি ভাবে অ্যালডোস্টেরনের সমান মানে কাজ করে। এগুলো আমি ছেড়ে যাচ্ছি। এখানে যে মেজর ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে, অ্যামলোডিপিন আমরা দিলে এরকম মানে ক্যালসিয়াম চ্যানেল এরকম প্যাডেল এডিমা হয়। তার কারণ হলে এখানে আর্টারিয়াল ডাইলেটেশন হয়, ইন কম্পারিজন ভেনাস ডাইলেটেশন হয় না, যার জন্য এখানে ফ্লুইড রিটেনশন হয়। অ্যামলোডিপিন ডাইলেটস arteries only and increase the capillary pressure and capillary permeability, expulsion of fluid into the surrounding tissue, so pedal edema। কিন্তু যদি আমরা মানে সিলিডিপিন দিই, একসাথে দুইটাই হয়, আর্টারিয়াল ডাইলেট হয় এবং ভেনাস ডাইলেট হয়, যার জন্য ব্যালেন্স থাকে। এই জন্য লেস চান্স অফ পেডাল এডিমা, একদমই যে হবে না সেরকম না, কম চান্স থাকবে। The sildenafil effectively control blood pressure without causing significant leak edema. এটি হলো এদের অ্যাডভান্টেজ। সিলডিপিন স্লো রেটস অফ ডেভেলপিং পেডাল এডিমা, পেরিফেরাল এডিমা। সিলডিপিন এবং অ্যামলোডিপিনের মধ্যে ইনসিডেন্স অফ পেডাল এডিমা মানে সিলডিপিনের 6%, এটা 63%। প্রোটিন ইউরিয়া কমায় অ্যামলোডিপিনের চেয়ে এটা বেশি, ওই রেনাল মেকানিজমে। দুইটা অ্যাডভান্টেজ, একটা পেডাল এডিমা কমায়, 2 নম্বরে হলো প্রোটিন ইউরিয়া কমায়, আর 3 নম্বরে হলো এটা রিফ্লেক্স যে টেকিকার্ডিয়া যেটা তৈরি করে, নরএপিনেফ্রিন রিলিজ কমায়, অর্থাৎ রিফ্লেক্স টেকিকার্ডিয়া কম হয়। এবং জেনারেল ফার্মাসিউটিক্যালস নতুন ড্রাগ তৈরি করে আনছে, এটার নাম ডারবেন, 5 এবং 10 মিলিগ্রাম once daily, normalize the blood pressure with minimum incidence of pedal edema। এবং সাইড ইফেক্ট অন্যান্য সাইসের মতো ডিজিনেস, ফ্লাশিং, হেডেক থাকে। 5 to 10 milligram once daily after breakfast, maximum dose 20 milligram once daily। ডারবেন। কন্ট্রাইন্ডিকেশন সাধারণত প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে মানে কন্ট্রাইন্ডিকেশন মানে দেওয়া যাবে না। আর কার্ডিওজেনিক শক বা মানে সিলডিপিন is contraindicated patient known to hypersensitive to sildenafil or any other experience, or patients having cardiogenic shock, recent MI or acute unstable angina and aortic dissection। এই কতগুলো একুট মানে আপনারা জানেন এমনি যে একুট সেটিং এ, একুট এমআই তে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মানে ইউজুয়ালি কন্ট্রাইন্ডিকেটেড, সেই হিসাব করে এখানেও এটা কন্ট্রাইন্ডিকেটেড। প্রিকশনের ভিতরে মানে পেশেন্টস উইথ মানে হেপাটিক ডিসফাংশন, history of severe adverse reaction of calcium antagonist, pregnancy and lactation, এটা cautiously sildenafil should not be administered in pregnant women or women with the possibilities of being pregnant. It is also advised to avoid administration of clonidine to nursing mothers. If administered indispensable, the patient should be instructed to discount lactation। যেহেতু মানে যদি প্রয়োজনই হয় তাহলে ল্যাকটেশন বন্ধ করে দিতে হবে। Take home message: the newer calcium channel blocker sildenafil inhibits both L-type and N-type channels rather than only L-type channels like traditional calcium channel blocker। So মানে N-type-টা ব্লক করে সে নিউরোলজিক্যাল যে বেনিফিট দেয়, তাতে সে ভেসেল, হার্ট এবং কিডনিতে প্রোটেকশন দেয়। Sildenafil is effective as traditional calcium channel blocker for blood reducing in hypertension। Sildenafil has the following advantage over traditional calcium channel beyond BP control: blood pressure control ছাড়াও তার উপর আছে রিডাকশন অফ প্রোটিন ইউরিয়া, লেস রিস্ক অফ পেডাল এডিমা,
possibly better improvement in cardiac function and uric acid level. এটা ইউরিক অ্যাসিড এবং কার্ডিয়াক ফাংশনের জন্য পসিবলি একটু বেটার থাকে আদার দেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এইটুকু হলো সে মানে ছিল মানে ডারভেনের পক্ষ থেকে মানে প্রেজেন্টেশন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর মানে প্যাশেন্স হিয়ারিং। তোমরা কষ্ট করে শুনছো। আর মানে এনাম ভাই কিছু মনে করেন না, আপনার স্লাইডের পরে আমি কয়েকটা স্লাইড যোগ করছি। থ্যাংক ইউ স্যার, মানে ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিমেন্টারি স্লাইড স্যার আমার ইয়ের সাথে, চেস্ট পেইনের সাথে, এটার জন্য থ্যাংক ইউ। আর সিলিডিপিন নিয়ে স্যার একটু কথা আছে। সিলিডিপিন তো অনেকদিন হয়ে গেল মার্কেটে আসছে। আমার দুটা প্রশ্ন স্যার এখানে, একটা হচ্ছে যে বইপত্রে যতগুলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের লিস্ট আছে সেখানে সিলিডিপিনের নামটা তেমন একটা পাই না, আমি পাইছি বলে মনে পড়ে না আমার। একটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে স্যার মানে এটা যদিও অনেকগুলো সাইড ইফেক্ট বলা হচ্ছে যে পেডাল এডিমা কম করে ইত্যাদি ইত্যাদি, এবং থিওরিটিক্যালি খুবই লুব্রিকেটিভ একটা ড্রাগ, কিন্তু প্র্যাকটিক্যালি তো স্যার ইয়ে পাই না, ব্লাড প্রেশার রিডাকশনের যে এফিকেসি এটা পাই না। ইভেন 5 mg অ্যামলোডিপিন দিলেও যতটুকু মানে এটা এফিকেসি পাওয়া যায়, হয়তো কারো ক্ষেত্রে পেডাল এডিমা করে, কিন্তু 10 mg দিলেও কিন্তু সিলিডিপিনে সেটা পাই না স্যার, প্রায় পাই না। একেবারেই পেশেন্ট 1 মাস খাওয়ার পরেও 160 তার 170 যখন তার ইয়ে দিয়ে আমি শুরু করি, ওই 1 মাসের পরে দেখা যায় সেম একটা বিন্দু মানে ইয়ে কমে না স্যার। এটার কারণটা কি স্যার? এত থিওরিটিক্যালি এটা আপনার মানে ইসের সাথে আমারও মানে মানে অবজারভেশন একই রকম। কারণ আমি অ্যামলোডিপিন যেভাবে রেসপন্স করে, অ্যামলোডিপিন স্ট্রং ভ্যাসোডাইলেটর, এর মতো এত স্ট্রং ভ্যাসোডাইলেটর এল টাইপ চ্যানেলকে সে ডাইলেট করে এবং পেরিফেরাল রেজিস্ট্যান্স কমায়, ব্লাড প্রেশার কমায়। সমস্যা একটাই, সে পেরিফেরাল এডিমা করে, সবাই করছে তা না, কিন্তু পেরিফেরাল এডিমা করে, কিন্তু ভালো ব্লাড প্রেশার কমায়। কিন্তু সিলডিপিনের যে ক্লিনিক্যাল যে ট্রায়াল গুলো আছে, সেই ক্লিনিক্যাল ট্রায়াল গুলোতেও আছে যে মানে এগুলো ব্লাড প্রেশার কমায়, লং টার্ম লাগে, 3 থেকে 6 মাস লাগে বা 3 মাসের মতো লাগে এর ব্লাড প্রেশার রিডাকশন হইয়া এর কম্পারেবল ব্লাড প্রেশার কমানোর ইফেক্টে যাওয়ার জন্য। অ্যাডভান্টেজ ওইখানেই, লেস চান্স অফ পেডাল এডিমা করে, কিন্তু ব্লাড প্রেশার রিডাকশনটাই মানে বই পুস্তকে লেখা আছে কম্পারেবল, হয়তো একটু কম করে, কিন্তু আমরা ক্লিনিক্যালি দেখি যে অ্যামলোডিপিন, যে 10 মিলিগ্রাম অ্যামলোডিপিন দিলে মানে, এবং এটা ট্রিটমেন্টে লেখা আছে কিন্তু মাইল্ড টু মডারেট হাইপারটেনশন, সিভিয়ার হাইপারটেনশন সে বলে নাই। সিভিয়ার হাইপারটেনশনের উপরে সে যায় নাই, স্টেজ 1 এবং 2 তে মানে মানে হাইপারটেনশনের ক্ষেত্রেই কেবলমাত্র মানে ইউজ করার কথা বলছে। কোন ড্রাগ সিভিয়ার হাইপারটেনশনে ইউজ করতে বলে নাই, সব আইভি ড্রাগ ইউজ করতে বলছে সিভিয়ার হাইপারটেনশন। আপনার সাথে আমিও একমত, আমারও মানে যে এটা আমি তখন ইউজ করি যখন পেডাল এডিমা হয়ে যায়, তখন আর কিছু দেওয়ার মতো থাকে না, অথচ ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটাই আমার দেওয়া উচিত, আমি পারতেছি না, মানে ফার্স্ট লাইন ড্রাগ আমি এসি ইনহিবিটর ইউজ করে ফেলছি। হ্যাঁ, এসি ইনহিবিটরের ভিতরে আমি মানে খুব প্রেফারেবল আমার ড্রাগ হলো পেরিন্ডোপ্রিল, কভারসিল, যদিও ব্লাড প্রেশার খুব মানে অত বেশি তাড়াতাড়ি কমায় না, কিন্তু এর যে এক্সট্রা যে মানে বেনিফিট যেগুলো আছে, যে ওই যে আর্টারি গুলো হার্ডেনিং থেকে মানে প্রিভেন্ট করে, যার জন্য এটা নন কমপ্লায়েন্ট আর্টারি হয় না, এবং এন্ডোথেলিয়াল ডিসফাংশন যে করে না, লং টার্ম ইউজ করলে যে প্রত্যেকটা আর্টারিতে এক্সস্টেড হয়ে যায়, এবং লং টার্ম ইউজ করলে আর্টারি গুলো নন কমপ্লায়েন্ট হয়ে যায়, 10 বছর 20 বছর ধরে যদি খাইতে থাকে ওষুধ, সেই ক্ষেত্রে যদি এটা খুব সফট থাকে, এটা তুলার মতো থাকে, এবং যদি এন্ডোথেলিয়াল ফাংশন ইমপ্রুভ থাকে, তাহলে রোগীটার কমপ্লিকেশন, নিউরোলজিক্যাল এবং কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন কম হয়। অনেকে হয়তো আপনারা দাম দেখে, আমি দেখি আপনারা মানে কাইটে দেন, মানে এই যে মানে পেরিন্টোপিল লেখা আছে, ডিসচার্জে আপনারা কাইটে দেন। রুগী এসে বলে যে স্যার আমি তো এই ড্রাগটা খাইতেছিলাম, ঔষধের দোকানদার বলছে এটা ভালো ঔষধ, কিন্তু এটা কাইটে দিছে কেন? মানে স্যার এটা স্যারের জিজ্ঞাসা করবেন। আপনাদের বিচার দেয় এসে আমার কাছে, আমার তখন বলতে হয় হয়তো আপনার দাম বেশি ছিল এই জন্য কাইটে দিছে, ঔষধ এটা ভালো ঔষধ আপনি খাইতে পারলে। স্যার পয়সা তো সমস্যা নাই, আমি তো স্যারে বলি নাই যে পয়সা আমার কম আছে, কিন্তু স্যার এটা নিয়ে কাইটে দিছে। ডিসচার্জে যখন লেখা হয় তখন আপনারা নিয়ে কাইটে দেন, রুগী এসে কমপ্লেন করে এরকম। এবং আপনার বিচারটা দেয় আসলে প্রথম দেয় হলো ফার্মাসিস্টের কাছে, ফার্মাসিস্ট তো জানে যে কোন ঔষধ ভালো কোন ঔষধ খারাপ, আপনি জানেন বা না জানেন, এটা করেন না। আগে রুগী করতে গেলে, কোনো ড্রাগ দিতে গেলে 3টে জিনিস চিন্তা করবেন,
প্রথম হইলো রুগীর পকেটের পয়সার দিকে চিন্তা করবেন। রুগী যদি বলে যে না স্যার আমি গরিব মানুষ, আমি পারবো না, তুমি যত ভালো ঔষধই আমার দাও আমি খাইতে পারবো না, আমি অ্যামলোডিপিন তো ওই যে ক্লোপিডোগ্রেলি আমি কিনতে পারবো না, তুমি আমার কি করতেছো, তখন সেটা ভিন্ন কথা। কিন্তু রুগী যদি বলে যে না স্যার আমি ক্যাপাবল, তাহলে রুগীকে ভালো ঔষধ প্রেসক্রাইব করার এবং সে চিকিৎসা নেওয়ার ক্ষমতা এবং দাবি রাখে। এই হলো একটা কথা। রুগীর ফাইন্যান্সিয়ালের অবস্থার দিকে মানে ড্রাগ প্রেসক্রিপশন করতে গেলে মানে হাইপার টেনশনের ডেফিনেশনে কিন্তু বলা আছে মানে যে ড্রাগের ট্রিটমেন্টের কস্ট এর উপরে তার জন্য বেনিফিটটা থাকে। টাকা তার খরচ করলাম কিন্তু তার বেনিফিট দিতে পারলাম না, সেক্ষেত্রে তো তোর লাভ নাই। বেনিফিট ডেফিনেটলি তার দিতে হবে। হাইপার টেনশনের ডেফিনেশনই কিন্তু এই কথা বলা আছে। এই জন্য আমি লং টার্ম ইউজ করলে মানে এসি ইনহিবিটর টলারেট করতে পারলে মানে পেরিন্টোপ্রিল দিই। এর সাথে সবচেয়ে ভালো যে কম্বিনেশন এখন পেরিন্টোপ্রিল প্লাস, আমি একটা ক্লাস নেব আপনাদেরকে, পেরিন্টোপ্রিল এবং অ্যামলোডিপিনের যে কম্বিনেশন আসছে, ইটস এ ইউনিক কম্বিনেশন। ইউনিক কম্বিনেশনে যদি আপনি পেশেন্টকে কন্ট্রোলে রাখতে পারেন, পেশেন্ট যদি সব পেশেন্টে দিতে হবে এমন কথা না, আপনি আপনার পেশেন্ট গুলোকে যদি অ্যাফোর্ডেবল করতে পারেন, দিতে পারেন, তাহলে পেশেন্ট কিন্তু লং টার্ম বেনিফিট পায়। আলহার ট্রায়ালে মানে অ্যামলোডিপিনের যে ট্রিমেন্ডাস রোল আসছে সেটা মানে এটা বিয়ন্ড মানে এক্সপ্রেশন। আমি এই কথাই বলে বোঝানো খুব কঠিন, এতটা মানে বেনিফিট আসছে বোথ কার্ডিওভাস্কুলার এন্ড সেরিব্রোভাস্কুলার বেনিফিট। সেই জন্য ড্রাগ গুলা কম্বিনেশন গুলা খুব ইম্পর্টেন্ট। এবং ক্লিনিক্যালি যদিও এখানে যেটুকু আছে, এরপর মানে এতগুলো এসি ইনহিবিটর এআরবির কথা, হ্যাঁ এসি ইনহিবিটর আমি দিতে পারতেছি না, আমি কোন এআরবি দেব? আমি লোসার্টেন পটাশিয়াম দেব না অ্যামলোডিপিন, সরি না আমি কি জানো ওই যে মানে আমরা এখন লোসার্টেনের সাথে হ্যাঁ অলমিসার্টেন দেব না টেলমিসার্টেন দেব না কোন সার্টেন আমরা দেব, এগুলোর একটা স্পেসিফিক হিসাব আছে। যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস না থাকে তাহলে তারা সিম্পলি আপনি লোসার্টেন পটাশিয়াম দিয়ে দেন, হাই কোস্ট মানে ডাক দেওয়ার কোনো দরকার নাই। যদি আপনার ডায়াবেটিক থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি অলমিসার্টেন দেন, কারণ অলমিসার্টেন দিলে আপনার প্রোটিনিউরিয়া কমায়, 922 দিনে কমায়, সেখানে হলো মানে 1050 দিনে কমায়। এই যে 20 থেকে মানে 30 100 থেকে 150 দিন যে প্রোটিনিউরিয়া কমায়, এটাও মানে লাভ কম কিছু, এটা তো কম না লাভ। তাহলে মানে চুজ অফ মানে ড্রাগস, এটা চুজিং অফ ড্রাগস এটা হলো আপনার পার্সোনাল মানে ডিসিশন ইন মানে 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 অ্যাকর্ডিং টু মানে রোগীর পয়সার উপরে, রোগের ডিজিজের উপরে এবং পেশেন্টের কমপ্লেন্সের উপরে সবকিছু মিলে আপনার কিন্তু ড্রাগটা। আমি কোনো কোম্পানি পছন্দ করি না, সেই কোম্পানির আমি ঔষধ লিখবো না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু এতে আলটিমেটলি আপনি রোগীর কাছে মানে প্রশ্নবুদ্ধ থাকবেন। যেটা ভালো সেটা আপনার বলতেই হবে, সেটা আপনার লিখতে হবে, আপনার যদি পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে তাহলে দিতে হবে, নাহলে আপনি পিছিয়ে যাবেন, অন্য কেউ পিছাবে না। সিলনিপিনের খুব বেশি যে অ্যাডেড অ্যাডভান্টেজ আছে তা কিন্তু নয়, দুইটা অ্যাডভান্টেজ আছে তার, লেস চান্স অফ পেটাল এডিমা করে, আর হলো নিউরোলজিক্যাল একটু প্রোটেকশন সে ভালো দেয়। নিউরোলজিক্যাল প্রোটেকশনের ভিতরে ডোজ কি স্যার 10 মিলিগ্রাম বেশি দেওয়া যায়? কিসে অ্যামলোডিপিন সিলিন্ডিপিনে স্যার না 20 দেওয়া যাবে, 20 পর্যন্ত দেওয়া যাবে। এই তো 20 বলছে না, হাইয়েস্ট ডোজ 20 দিচ্ছে তো, এটা সিলডেনাফিল স্যার, এই যে 20। আর কেউ কিছু কমপ্লিমেন্ট করতে চাইলে কমপ্লিমেন্ট করতে পারেন, আমি তো একা বক বক করছি অনেকক্ষণ ধরে। আজকাল আমার তো মানে হয়েছে আইফোনে যে আমাকে আমার মানে বায়োলজিক্যাল ক্লক চেঞ্জ করে দিছে, সে আমাকে 8 ঘন্টা ঘুমানোর জন্য বাধ্যবাধকতা দিয়ে দিচ্ছে। আমি 8 ঘন্টা ঘুমাই, বায়োলজি ঘুম না আসলে ঔষধ খেয়ে ঘুমাই, কিন্তু তাতে দেখি যে আমার বেশ ভালোই লাগতেছে। অ্যাটলিস্ট 8 ঘন্টা ঘুমাইতে হয় সবাই, যারা 8 ঘন্টার বেশি ঘুমান তারা কমাই দিন ঘুম। ইরশাদ মাহবুব আর শোনেন, দুইজনের ঘুম কমাইতে বলছি, ইরশাদ মাহবুব আর হলো যে সারজানা রহমান, এরা 14 ঘন্টা করে ঘুমায়, আমার কাছে খবর আসছে। আপনি তো স্যার আগে 4 ঘন্টাও ঘুমান নাই স্যার? 4-5 ঘন্টা ঘুমাইছি, এরকম দিনেও গেছে আমার। স্যার এখনো আমাদের চেয়ে কম ঘুমায়, অনেক কম ঘুমায়, আর খুব এনার্জেটিক। না তবে মানে ঘুমের একটা দরকার আছে, এখন আমি বুঝি যে
হঠাৎ হঠাৎ করে আইফোন আমাকে মানে রেড অ্যালার্ম দিয়ে রাখছে যে সে মানে আমি বুঝতে পারলাম না সে কেমন করে মানে এটাকে মানে ডিটেক্ট করলো আমার মানে কারো করছে কিনা আমি এ পর্যন্ত আমার জানা নাই। আমাকে ডিটেক্ট করে বলছে যে তুমি এই মানে অ্যাপটা ওপেন করো। অ্যাপটা ওপেন করার পরে সে আমারে বলতেছে যে তুমি আনহেলদি আছো, স্লিপিং প্যাটার্ন আছো, দিস ডাজ নট সুট ইউর টাইম, সিলেক্ট ইউর মানে স্লিপিং টাইম। এটা মানে এবং এর আগে সে আরো 2বার নাকি আমাকে সিগন্যাল দিয়েছে, আমি এটা নোটিশ করি নাই। এটা থার্ড সিগন্যাল দিয়ে সে আমাকে অ্যালার্ম সেট করে দিয়েছে এবং ওই একটা ছবি দিয়েছি আপনাদের দেখেন যে এইরকম হ্যাঁ অ্যালার্ম ক্লক দিয়ে সে সেট করে দিয়েছে দিস ইজ সাফিসিয়েন্ট ফর ইউর মানে স্লিপিং টাইম। আসলে মানে থাকতে থাকতে তোমার ম্যাম বলতেছিল যে তুমি তো আমার কথা শোনো না, আমার সিও তো তোমার এখন আইফোন তোমার কাছে প্রিয় বেশি। জি স্যার, একটা কেয়ারটেকার হইছে স্যার, মানে কেয়ারটেকার হিসেবে কাজ করতেছে। অনেক আগে শুনতাম যে অনেক কম্পিউটার সুপার কম্পিউটার এরকম করে। আসলে আইফোন 12 কি আছে জানি না, দেখি আগামী বছর তো আটলান্টায় যাবো, হিসাব করে রাখছি, রেজিস্ট্রেশন করে ফেলছি। আটলান্টায় গেলে একটু 12 করে নিয়ে আসবো কিনা, 12-র মধ্যে কি আছে তাও দেখি। আপনারা তো কেকটা খাইটা খান আর এই দিক থেকে ই করেন। কালকে যে ডাইরেক্টর স্যারের বিদায় দিলাম, স্যার ভালো মানুষ, এই জন্য স্যারের বিদায় অনুষ্ঠানে গেছিলাম। আপনাদের আর কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার আমি আজকে নেটের সমস্যা বলছি বারবার, ক্লাসটা আমি খুব মিস করতেছি। প্রথম প্রশ্ন হচ্ছে আপনি বলছিলেন যে পেইন রিফিল সিলিব্রিটি ইউজ করার জন্য, সাথে এটা বেস্ট কম্বিনেশন, সাথে আরেকটা যদি অ্যামলোডিফিন, তাহলে অ্যামলোডিফিনটা কি ইউজ করবো? এটা বিটা ব্লকারের পরিবর্তে নাকি বিটা ব্লকারের সাথে ইউজ করা যাবে স্যার? না, বিটা ব্লকার তো কোনো ক্রমেই ফার্স্ট লাইন ড্রাগ না। ঠিক আছে, না আমি এমআই রোগীদের ক্ষেত্রে বলছি। ডেফিনেটলি এমআই রোগীতে ফার্স্ট লাইন ড্রাগ হলে একটা ড্রাগ দিলে বিটা ব্লকার দিবেন, কিন্তু এমআই পেশেন্টের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিবেন না। আমি তো শুধু হাইপারটেনশনের ক্ষেত্রে যে বলছি, কিন্তু এমআই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি তাকে আপনি মানে দিবেন, মানে বিটা ব্লকার দিবেন, মানে ফার্স্ট লাইন ড্রাগ। এরপরে মানে অথবা এর সাথে মানে ওই যে সিবিস ট্রায়ালে মানে দেখাইছে, আমি দেখাইছি কতদিন আপনারে, সিবিস এবং কনবিস ট্রায়ালে, দুইটা ট্রায়ালই বলছে যে এসি ইনহিবিটর আগে না বিটা ব্লকার আগে, এই দুইটা দিয়ে এমআই তে কোনো রকম মানে অ্যাডভান্টেজ পাওয়া যায় নাই। হার্ট ফেলিওর না, রেশিও না, মানে কোনোটাই অ্যাডভান্টেজ পাওয়া যায় নাই যে কোনটা আগে দিলে কি লাভ, কোনটা পরে দিলে কি লাভ। দুইটাই আগে দিতে পারবেন, দুইটাই পরে দিতে পারবেন। এখন যদি আপনার মনে হয় বিপি পারমিট না করে, এই প্রশান্ত জিজ্ঞাসা করে স্যার আমার বিপি তো পারমিট করতেছে না, একটা ড্রাগ দিতে গেলে আমি কোনটা দেব? সেইটা হইতেছে আমার এটা মানে পার্সোনাল ওপিনিয়ন। যদি হার্ট ফেইলিওর থাকে তাহলে আপনি এসি ইনহিবিটর আগে দেন, আর যদি হার্ট অ্যাটাকের পরে থাকে তাহলে হলো বিটা ব্লকার আগে দেন। হ্যাঁ, কারণ হলো বিটা ব্লকার হলো যে হার্ট ফেইলিওরে যদি মানে NYC4 থাকে সেখানে বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড, তাহলে ওটা বাদ রাখি। সেক্ষেত্রে লো টাইট্রেটেড ডোজ হিসাবে দিবেন, এসি ইনহিবিটর দিবেন। এসি ইনহিবিটর হলো যে, তবে হলো মানে এটা আমি কিন্তু আপনারে মানে পেরিন্টোপ্রিল কিন্তু এমআই সাথে সাথে দিতে বলি নাই। আমি অলওয়েজ বলি আপনি হাসপাতালে রুগী ভর্তি হয়েছে, রুগী এখানে শর্ট অ্যাক্টিং আপনি এসি ইনহিবিটর দেবেন, দ্যাট ইজ দি ক্যাপটোপ্রিল, ইট ইজ দি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আপনি ক্যাপটোপ্রিল দেবেন এবং বিটা ব্লকার দেন, আপনি এই যে মেটোপ্রোলাল দেন আপনি হাসপাতালে, এটা শর্ট অ্যাক্টিং, রিলেটিভলি শর্ট অ্যাক্টিং, এগুলো আপনি উইথড্র করতে পারবেন। আপনি ডিসচার্জের সময় তাকে আপনি ড্রাগ গুলা, লং অ্যাক্টিং ড্রাগ গুলো আপনি দিয়ে দেন, যেগুলো তার সমস্যা হবে না। ক্যাপটোপ্রিল হাসপাতালে ক্যাপটোপ্রিল নাই, হাসপাতালে আপনি রেমিপ্রিল দিয়ে দেন, হাসপাতালে আপনি দেন বিসোপ্রোলাল দিয়ে দেন। এটা আমি পছন্দ করি না, আমি কখনো অ্যাডভাইসও করি না যে আপনি হাসপাতালে লং অ্যাক্টিং ড্রাগ ইনিশিয়ালি দেন। আপনি ইনিশিয়ালি না দিয়ে আপনি শর্ট অ্যাক্টিং ড্রাগ দিয়ে আপনি চেষ্টা করেন, এরপরে যখন দেখবেন যে না এটা অ্যাডজাস্টেড, আপনি তখন তাকে লং অ্যাক্টিং ড্রাগ দিয়ে ছেড়ে দিবেন। স্যার ওই যে পেরিন্টোপ্রিল এটা বিপি ফার্স্ট লাইন, মানে যখন হাইপারটেনশন বেশি থাকে, মানে প্রেসার বেশি থাকে, তখন কেমন কাজ করে স্যার? এটা কেমন বিপি কমায়? মানে এটা দেইনি সমস্যার বাইরে কম বিপি তো এটা হলো টার্গেটেড ব্লাড প্রেশার
প্রেশারের উপরে গ্র্যাজুয়ালি ব্লাড প্রেশার কমাবে। আপনি তো খুব রেপিড ব্লাড প্রেশার কমানোর টার্গেট হলে 1 মাস। আপনার হ্যাঁ 1 মাসের মধ্যে 28 দিনের মধ্যে আপনি ব্লাড প্রেশার কমাই নিয়ে আসবেন। আপনি যদি 1 দিন বা 2 দিনের মধ্যে ব্লাড প্রেশার কমান তাহলে সেটা হইতে হবে হাইপারটেনশন আর্জেন্সি এমার্জেন্সি অথবা হাইপারটেনশন ক্রাইসিস হইতে হবে। সেই ক্ষেত্রে আপনার আইভি ড্রাগ দিয়ে কমাইতে হবে। আদারওয়াইজ সমস্ত ড্রাগের ব্লাড প্রেশার কমানোর ক্যাপাবিলিটি 1 মাসের মধ্যে। সমস্ত এসি ইনহিবিটর এআরবি এটা এটা ভলিউম ডিপ্লেটর অবস্থায় কাজ করে। এটা সাধারণত 4 থেকে 6 সপ্তাহ লাগে তার কাজগুলা শুরু করতে। তাহলে 4 থেকে 6 সপ্তাহ আপনার দেখতেই হবে। আজকে দিলাম এটা এই যে নাপিতের গাছের মতো না, তেঁতুলের গাছের মতো না, আজকে লাগাইলাম কালকেই ফল দিবেন। গল্প আছে না, শুনছেন না? সেই গল্প না কিন্তু। স্যার আমি বলছিলাম যে এই যে লোসাটন পটাশিয়াম আর আমি যদি পেরিন্ডোফিল দুটোর মধ্যে ইউজ করি কম্বাইনলি কোনটা ভালো প্রেসার রিডাকশন করবে? ডেফিনেটলি পেরিন্ডোফিল বেস্ট ড্রাগ, নো ডাউট এট অল। স্যার তো বলছে তোমাকে যদি রোগীর ডায়াবেটিস থাকে সেই ক্ষেত্রে অমনিসার্টেন ড্রাগ অপশন অমনিসার্টেন তুমি দিতে পারো না, সে না সেক্ষেত্রে ডায়াবেটিস থাকলে যে কোনো এসি ইনহিবিটর এআরবি আপনি দিতে পারবেন। কিন্তু যদি স্পেসিফিক্যালি ডায়াবেটিক নিউরোপ্যাথি কমানোর জন্য তুমি অলমিসার্টেন তুমি চুজ করতে পারবা যদি তুমি এআরবি চুজ করো। এআরবি যদি চুজ না করো, ডায়াবেটিস থাকে, প্রোটিনিউরিয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দেখো আমি বলছিলাম কিন্তু এসি ইনহিবিটর ইজ দ্য ড্রাগ অফ চয়েস। ডায়াবেটিস এবং প্রোটিনিউরিয়া এসি ইনহিবিটর মাস্ট, কোনো কথা নাই। ডায়াবেটিস আছে, প্রোটিনিউরিয়া নাই, তুমি যে কোনো ড্রাগ দিতে পারো। এসি ইনহিবিটর ফার্স্ট লাইন, এসি ইনহিবিটর ইনটলারেন্ট হলে এআরবি সেকেন্ড লাইন। কিন্তু হাইপারটেনশনের সময় পড়ানোর সময় কিন্তু বলে আসছি